এবং ক্লাসের শুরুতে কয়েকটি ইনস্ট্রাকশন আমি আপনাদের জন্য বলে দিতে চাই সেটি হচ্ছে আপনারা যখন আপনারা যখন ক্লাসটি করতে বসবেন আপনারা চেষ্টা করবেন কয়েকটি ইনস্ট্রাকশন আমি আপনাদের জন্য বলে দিতে চাই সেটি হচ্ছে আপনারা যখন ক্লাসটি করতে বসবেন কয়েকটি ইনস্ট্রাকশন আমি আপনাদের জন্য বলে দিতে চাই সেটি হচ্ছে আপনারা যখন ক্লাসটি করতে ইনস্ট্রাকশন আমি আপনাদের জন্য বলে দিতে চাই সেটি হচ্ছে আপনারা যখন ক্লাসটি করতে বসবেন কয়েকটি ইনস্ট্রাকশন আমি আপনাদের জন্য বলে দিতে চাই সেটি হচ্ছে আপনারা যখন ক্লাসটি করতে বসবেন আপনারা চেষ্টা করবেন আপনার শীটটা অবশ্যই আপনার সাথে রাখবেন। যে শীটটা আপনাকে আমাদের জেনেসিস কোচিং সেন্টার থেকে প্রোভাইড করা হবে সেই শীটটা নিয়ে আপনি ক্লাস করতে বসবেন এবং সমস্ত ক্লাসটাই আপনি এক বসাতে করার চেষ্টা করবেন এবং আমি আশা করব যে আজকের লেকচারের মধ্যে আমার যে ইনস্ট্রাকশনটি থাকবে সেটি আপনি বরাবর করে ফলো করবেন। আমরা বেসিক্যালি আমি আজকে আমাদের যে লেকচার শীটটা থাকবে সেটার উপরে বেস করে ক্লাস নিব। আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেই টপিকটা আপনার মনোযোগ দিয়ে দেখবেন, শুনবেন, বোঝার চেষ্টা করবেন। তারপরে শীটের মধ্যে ওই টপিক নিয়ে যতগুলো পেজ কভার করা আছে সেই পেজগুলো একবার রিডিং করার চেষ্টা করবেন। ঠিক এরকম করে আমরা পেজ বাই পেজ করে আমাদের টোটাল লেকচারটা আজকে শেষ করবো ইনশাল্লাহ। এবং ক্লাসের শুরুতেই আপনাদেরকে আমি আরও একবার বলে দিচ্ছি, এখন বিসিপিএস এর পরীক্ষার যে প্যাটার্ন সব কিছু আসলে বেশ গোছানো এবং আপনাকে এখন সিঙ্গেল বেস্টের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে সবচাইতে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনাকে বুঝে বুঝে খুব ভালো করে পড়তে হবে। হ্যাঁ, তো আমরা শুরু করছি আমাদের আজকের নার্ভাস সিস্টেম ফিজিওলজি। আমাদের শীটের পেজ নাম্বার 2-এ আপনি দেখবেন যে আমাদের প্রাইমারি ডিভিশন অফ দ্য ডেভেলপিং ব্রেন, একটা ব্রেনকে কয়েকটি ভাগে ভাগ করেছে, সেগুলো একটা ছক করে দেওয়া আছে, জিনিসটা আপনারা একবার দেখে নেবেন। যেমন এর মধ্যে আছে আমার ফোর ব্রেন, মিড ব্রেন, হাইন্ড ব্রেন। আমরা যা বলে থাকি ফোর ব্রেনকে আমরা প্রোজনসেফালন বলছি, মিড ব্রেনকে মেজেনসেফালন এবং হাইন্ড ব্রেনকে বলছি রম্বেনসেফালন। ওদের কিছু সাবডিভিশন আছে আবার টেলেনসেফালন, ডাইনসেফালন, মেজেনসেফালন। হ্যাঁ, হাইন্ড ব্রেনের আবার আমরা সাবডিভিশন দেখতে পাচ্ছি মেটেনসেফালন, মাইলেনসেফালন এবং তাদের আন্ডারে যে অংশগুলো আমাদের আছে তাদের নামটা হয়তো বা পরীক্ষার জন্য আপনাদের কখনো লাগতে পারে অথবা বেসিক কনসেপ্টের জন্য দেখে নিলেন। যেমন এখান থেকে যদি প্রশ্ন আকারে আমি বলি টেলেনসেফালনের পার্ট কি কি আছে, টেলেনসেফালনের পার্ট হচ্ছে সেরেব্রাল হেমিস্ফিয়ার, বেসাল গ্যাংলিয়া এবং হিপোক্যাম্পাস। সো এইভাবে আপনি এই জিনিসটা শেষ করতে পারেন। আমরা জানি আমাদের নার্ভাস সিস্টেমে মূলত ব্রেন এবং স্পাইনাল কর্ড থাকে এবং সাথে আমাদের পেরিফেরাল যে নার্ভগুলো থাকে সাথে ক্রেনিয়াল নার্ভ, এই টোটাল জিনিসটা নিয়ে আমাদের নার্ভাস সিস্টেম, তাই না? তো নার্ভাস সিস্টেমের বেসিক স্ট্রাকচারাল ইউনিট হচ্ছে আমাদের নিউরন। হ্যাঁ, বেসিক স্ট্রাকচারাল ইউনিট হচ্ছে আমাদের নিউরন। আমরা এখন নিউরন সম্পর্কিত বেশ কিছু জিনিস নিয়ে একটু আলোচনা করতে যাব। আপনি ধরে নেন যে এটা যদি একটা নিউরন হয়ে থাকে, আমরা জানি নিউরনের একটা সেল বডি থাকে, তার একটা নিউক্লিয়াস থাকে এবং আপনার কিছু প্রসেস থাকে। সবচেয়ে যে লম্বা প্রসেসটা থাকবে সেই লম্বা প্রসেসটাকে আমরা বলি এক্সন এবং তার চারপাশে যে মাল্টিপল অনেকগুলো ছোট ছোট প্রসেস থাকে তাদেরকে আমরা বলি ডেনড্রাইট। এটা আমরা সকলে জানি, তাই না? এটা হচ্ছে এক্সন এবং ডেনড্রাইট। এবং আমরা এটাও জানি যে আমাদের সাইটোপ্লাজমে বেশ কিছু দানাদার বস্তু থাকে, সেই দানাদার বস্তুগুলোর নাম আমরা দিয়েছি নিজেলস গ্র্যানিউলস। সবচেয়ে ইম্পর্টেন্টলি যে জিনিসটা নোট করতে হবে আপনাদেরকে, এক্সন যেখান থেকে শুরু হবে ঠিক তার কাছে অল্প একটু জায়গাতে আমাদের কোনো নিসেলস গ্র্যানিউলস থাকে না। এই জায়গাটার নাম হচ্ছে আমাদের এক্সন হিলক। এই জায়গাটার নাম হচ্ছে আমাদের এক্সন হিলক। ওকে, জায়গাটার নাম হচ্ছে এক্সন হিলক। এক্সনটা যেখান থেকে শুরু হচ্ছে এক্সন হিলকের নিচে আরেকটু ছোট জায়গা রয়েছে, এই জায়গাটির নাম হচ্ছে ইনিশিয়াল সেগমেন্ট। ইনিশিয়াল সেগমেন্টের ক্ষেত্রে দুটো কথা আপনারা অবশ্যই মনে রাখবেন। নাম্বার ওয়ান হচ্ছে ইনিশিয়াল সেগমেন্ট মোস্ট এক্সাইটেবল পার্ট অফ দ্য নিউরন এবং 2 নম্বর হচ্ছে অ্যাকশন পটেনশিয়ালটা স্টার্ট হয় হচ্ছে আপনার ইনিশিয়াল সেগমেন্ট থেকে। অর্থাৎ ইনিশিয়াল সেগমেন্টের ক্ষেত্রে দুটো কথা আপনাকে মাথায় রাখতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে ইনিশিয়াল সেগমেন্ট ইজ দ্য মোস্ট এক্সাইটেবল পার্ট এবং অ্যাকশন পটেনশিয়াল অলওয়েজ স্টার্ট হয় হচ্ছে ইনিশিয়াল সেগমেন্ট থেকে। তারপরে আমরা যেটা জানি দেখেন সেটা হচ্ছে প্রতিটা নিউরনের
উপরে ঠিক এইরকম করে একটা কাভারিংস থাকে, এই কাভারিংসটাকে আমরা বলছি মাইলিনেশন। মাইলিনেশন হওয়ার কারণে মাঝখানে একটা নোডের মতো জায়গা তৈরি হয়, যাকে আমরা বলি নোড অফ রেনবিয়ার। নোড অফ রেনবিয়ার বলে থাকি। এই নোড অফ রেনবিয়ারের ইম্পর্টেন্স হচ্ছে যখন কোনো অ্যাকশন পটেনশিয়াল ইনিশিয়াল সেগমেন্ট থেকে আপনার জেনারেট হলো, সেই অ্যাকশন পটেনশিয়ালটা নোড অফ রেনবিয়ারে জাম্প করে করে সামনের দিকে প্রপাগেট হয়। অর্থাৎ যেই নার্ভ ফাইবারের মধ্যে মাইলিনেশন থাকবে তার নোড অফ রেনবিয়ার থাকবে, এবং সেই নোড অফ রেনবিয়ারে আমাদের অ্যাকশন পটেনশিয়ালটা জাম্প করে করে সামনের দিকে যাবে। যার কারণে আমরা নার্ভ ফাইবারকে যদি মাইলিনেশনের উপরে ভিত্তি করে দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে মাইলিনেটেড, একটা হচ্ছে আনমাইলিনেটেড, অর্থাৎ যার মধ্যে মাইলিনেশন নাই। মাইলিনেটেড নার্ভ ফাইবারের ক্ষেত্রে অ্যাকশন পটেনশিয়ালটা তাহলে আমার জাম্প করে করে নোড অফ রেনবিয়ার হয়ে হয়ে সামনের দিকে প্রপাগেট হচ্ছে, এবং এই টাইপের নার্ভ কন্ডাকশন আপনার প্রপাগেট হওয়াটাকে আমরা বলছি সলটিটরি কন্ডাকশন। সলটিটরি কন্ডাকশন। এবং সলটিটরি কন্ডাকশনের ক্ষেত্রে আপনি দেখেন যে তাহলে আমরা সলটিটরি কন্ডাকশনটা পাচ্ছি মাইলিনেটেড নার্ভ ফাইবারের ক্ষেত্রে। আর আমরা এটাও জানি বেশ কিছু নার্ভ ফাইবারের ক্ষেত্রে কিন্তু এই মাইলিনেশনটা আসলে থাকে না। অনেক নার্ভ ফাইবারের ক্ষেত্রে মাইলিনেশনটা থাকে না। তাদের ক্ষেত্রে যেটা থাকে সেটা হচ্ছে যাদের মাইলিনেশন থাকবে না তাদের কেন্দ্রে নার্ভ ফাইবারের সেন্টারে একটা ক্যানেল থাকে যার নাম হচ্ছে সেন্ট্রাল ক্যানেল। এই সেন্ট্রাল ক্যানেলের মাঝখান দিয়ে আপনার অ্যাকশন পটেনশিয়ালটা প্রপাগেট হবে আপনার যে নার্ভটা মাইলিনেটেড না। এবং এই টাইপ অফ কন্ডাকশনকে আমরা বলছি কন্টিনিউয়াস প্রপাগেশন। কন্টিনিউয়াস প্রপাগেশন অর্থাৎ তারা আনমাইলিনেটেড নার্ভ ফাইবাররা সেন্ট্রাল ক্যানেল দিয়ে প্রপাগেট হবে। এখানে যে ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন আপনাকে মনে রাখতে হবে, সলটিটরি কন্ডাকশন ইজ দ্য ফাস্টার, এটার স্পিড অনেক বেশি, এবং কন্টিনিউয়াস প্রপাগেশনটা হচ্ছে স্লো, এবং সলটিটরি কন্ডাকশন ইজ দ্য 50 টাইমস ফাস্টার দেন কন্টিনিউয়াস প্রপাগেশন। তাহলে এটা থেকে আমরা আরেকটা সিদ্ধান্তে আসতে পারি, দেখেন যে নার্ভ ফাইবারটা মাইলিনেটেড থাকবে তার কন্ডাকশনটা হবে ফাস্টার, আনমাইলিনেটেড নার্ভ ফাইবার ক্ষেত্রে কন্ডাকশনটা হবে বেশ স্লো প্রপাগেশন হবে। সো এই হচ্ছে নার্ভ ফাইবার থেকে পড়া। এবং আপনারা আরেকটু করে নিউরনের একটা ক্লাসিফিকেশন আছে, ইউনিপোলার, বাইপোলার, মাল্টিপোলার, এটা একটু আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ক্লাসিফিকেশন অফ দ্য নিউরন, এখানে ইউনিপোলার আছে, বাইপোলার আছে, মাল্টিপোলার আছে। আমাদের শিটে আপনার 7 নাম্বার পেজে দেখবেন বেশ কিছু এক্সাম্পল আপনার দেওয়া আছে। একটা জিনিস শর্টকাটে মনে রাখবেন, সেটা হচ্ছে যে বাইপোলার নিউরনের এক্সাম্পলটা মনে রাখার জন্য আমাদের যত স্পেশাল সেন্স আছে, স্পেশাল সেন্সের সকল নিউরন আপনি দেখবেন বাইপোলার নিউরন। তাহলে এক্সাম্পলটা আপনি এভাবে পড়ার চেষ্টা করবেন যে স্পেশাল সেন্সের সকল নিউরন হচ্ছে বাইপোলার নিউরন। এতক্ষণ যে কথাগুলো বললাম এই কথাগুলো আমাদের শিটের পেজ নাম্বার 6, 7 এই পেজগুলোকে কভার করে। এখন আমরা যেটাতে যাব সেটা হচ্ছে নিউরোগ্লিয়াল সেলস। আমাদের নিউরনকে এবং নার্ভাস সিস্টেমকে সাপোর্ট করার জন্য বেশ কিছু সেলস থাকে, তাদেরকে আমরা বলছি সাধারণত নিউরোগ্লিয়াল সেলস। এই নিউরোগ্লিয়াল সেলসকে আমরা সাধারণত যেটা জানি, আমাদের নিউরোগ্লিয়াল সেলের নাম হচ্ছে অ্যাস্ট্রোসাইট আমাদের আছে অলিগোডেন্ড্রোসাইট, আমাদের আছে হচ্ছে আপনার মাইক্রোগ্লিয়াল সেলস, আমাদের আছে হচ্ছে ইপেনডাইমাল সেলস। এগুলোর ফাংশনগুলো আমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আমরা এটার ফাংশনগুলো পড়ার চেষ্টা করব। অ্যাস্ট্রোসাইটকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আপনার ফাইব্রাস অ্যাস্ট্রোসাইট এবং প্রোটোপ্লাজমিক অ্যাস্ট্রোসাইট। ফাংশন মনে রাখার জন্য একটু দেখেন, ফাইব্রাস মানে হচ্ছে ফাইবার মানে রশি বা দড়ি, আমরা জানি তারা কোনো কিছুকে বেঁধে রাখে, ধরে রাখে, সাপোর্ট দেয়, সাপোর্টিং একটা ফ্রেমওয়ার্ক তৈরি করে। এবং এই ফাইব্রাস অ্যাস্ট্রোসাইটের কাজ হচ্ছে আসলে তাই একটা সাপোর্টিং একটা ফ্রেমওয়ার্ক তৈরি করা। এবং প্রোটোপ্লাজমিক অ্যাস্ট্রোসাইটের কাজ হচ্ছে মূলত আপনার যে এদের এখানে নিউট্রিশন সঞ্চয় করে রাখবে, হ্যাঁ, তারা একটা নিউট্রিশনের কন্ডুইট হিসাবে আপনার কাজ করবে, গ্লাইকোজেন স্টোর থাকবে, এটা হচ্ছে প্রোটোপ্লাজমিক অ্যাস্ট্রোসাইটের কাজ। অলিগোডেন্ড্রোসাইট, আমি আরেকবার ওই জিনিসটা নার্ভ সেল আসার সময় যে জিনিসটা বলা হয় না সেটা এখানে আসলে বলে দিই। এই যে নিউরনের মধ্যে আমরা মাইলিনেশন যেটা দেখেছিলাম, এরকম করে যে মাইলিনেশনটা আমাদের ছিল, এই মাইলিনেশনটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের নিউরন যদি হয়, এই মাইলিনেশনটা করবে অলিগোডেন্ড্রোসাইট, এবং পেরিফেরাল নার্ভাস সিস্টেমে হয়ে থাকলে আমাদের এই মাইলিনেশনটার কাজ করবে সোয়ান সেল। এই মাইলিনেশনটার কাজ করবে সোয়ান সেল।
এখানে পরীক্ষার জন্য যেটা ইম্পর্টেন্ট সেটি হচ্ছে একটা অলিগোডেন্ড্রোসাইট 60টা পর্যন্ত নিউরনকে কাভার করতে পারে, একজনই সে 60 জনকে কাভার করে। এবং পেরিফেরাল নার্ভাস সিস্টেমের যে সোয়ান সেল, সে একটা সোয়ান সেল একটা মাত্র নিউরনকে কাভার করে থাকে। পরীক্ষায় অনেক সময় মনে না থাকতে পারে, সেক্ষেত্রে আপনি মনে রাখবেন অলিগো লিখতে ও লাগে, 60 লিখতে ও লাগে। দ্যাট মিনস হচ্ছে আমাদের একটা অলিগোডেন্ড্রোসাইট আমাদের 60টা পর্যন্ত নিউরনকে কাভার করতে পারে। এই হচ্ছে টোটাল আমাদের নিউরন নিয়ে কথা। এখন আমরা যেখানটাতে আসছি যে অলিগোডেন্ড্রোসাইট, তাহলে আমরা অলরেডি জেনে ফেললাম এটা হচ্ছে সাধারণত আমাদের মাইলিনেশনে কাজ করবে, এবং সেই মাইলিনেশনটা হবে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে, এবং একটা অলিগোডেন্ড্রোসাইট 60টা নিউরনকে কভার করতে পারে। মাইক্রোগ্লিয়াল সেল, মাইক্রোগ্লিয়াল সেল সেটা মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইটিক সিস্টেমের একটি সেল, মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইটিক সিস্টেমের একটা সেল। এই মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইটিক সিস্টেমের সেল হওয়াতে সে সাধারণত নর্মাল অবস্থাতে, যখন আপনি নর্মাল কন্ডিশনে থাকবেন, মাইক্রোগ্লিয়াল সেলসটা ইনঅ্যাক্টিভ থাকবে, নর্মালি সে কোনো অ্যাক্টিভিটি দেখাবে না। বাট যখনই কোনো প্যাথোলজিক্যাল কন্ডিশন আসবে সে অ্যাক্টিভেটেড হবে, এবং আমরা জানি এটা সে অ্যাক্টিভ হয়ে যে কাজটা করবে সেটা হচ্ছে ফ্যাগোসাইটিক অ্যাক্টিভিটি করবে, সেটা হচ্ছে ফ্যাগোসাইটিক অ্যাক্টিভিটি সে করবে। ইপেনডাইমাল সেলের ফাংশন হচ্ছে এই মূলত সিএসএফ এর সঙ্গে রিলেটেড, সিএসএফ ফরমেশন, সিএসএফ আপনার করা, সার্কুলেশন করা, এবং এই কাজগুলোতে এবং সিএসএফ অ্যাবজর্পশন করার ক্ষেত্রে এপেন্ডাইমাল সেলের ভূমিকা আছে। এটাই হচ্ছে মূলত কাজ। আমাদের পেজ নাম্বার শিটের 9 এবং 10 এই দুইটা পেজ মিলে আমাদের এই মাইক্রোগ্লিয়াল সেলসগুলোকে, নিউরোগ্লিয়াল সেলস ফাংশনগুলো আমাদের কভার করা আছে। ওকে, ব্লাড ব্রেন ব্যারিয়ার আপনারা দেখতে পাবেন শিটের 11 নম্বর পেজে আমাদের আছে। এখান থেকে আপনি অবশ্যই স্ট্রাকচার অফ দ্য ব্লাড ব্রেন ব্যারিয়ার, পারমিয়েবল সাবস্টেন্স অর্থাৎ কোন কোন সাবস্টেন্স পাস করতে পারে, রেস্ট্রিক্টেড সাবস্টেন্স, ইনফিনিটি স্টার, এবং এরিয়া অফ দ্য ব্রেন ডিভয়েড অফ ব্লাড ব্রেন ব্যারিয়ার, ব্রেনের কোন কোন জায়গাতে আমাদের ব্লাড ব্রেন ব্যারিয়ার থাকছে না, এই জিনিসগুলো আপনাকে একটু কভার করতে হবে। ওকে, এখন আমরা চলে যাব, আমাদের টপিক হচ্ছে রিসেপ্টর। আমাদের টপিক হচ্ছে রিসেপ্টর। শিটের আমরা পেজ নাম্বার 12তে আছি। রিসেপ্টর, রিসেপ্টর পড়ার ক্ষেত্রে মাথায় রাখবেন এখান থেকে মূলত আমাদের এক্সাম্পলগুলো আসবে, এবং এক্সাম্পলগুলো থেকে আপনি আমাদের শিটের পেজ নাম্বার 12 এবং 13তে দেখতে পাবেন যে মেকানো রিসেপ্টর কারা, থার্মো রিসেপ্টর, নোসিসেপ্টর, ইলেকট্রোম্যাগনেটিক রিসেপ্টর, কেমো রিসেপ্টর, এদের নাম কারা। প্রশ্ন যদি কখনো পরীক্ষাতে আসে যে আপনার মেকানো রিসেপ্টর এক্সাম্পল বলেন, থার্মো রিসেপ্টর, হ্যাঁ, অ্যানবাল্ব অফ ক্রাউস রফিনি, এটা কি থার্মো রিসেপ্টর কিনা, ঠিক এরকম করে এক্সাম্পলগুলো দেখে নেবেন আপনি। হ্যাঁ, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পেজ নাম্বার 13-এর অ্যাকর্ডিং টু স্ট্রাকচারের উপরে, অর্থাৎ তাদের মধ্যে ক্যাপসুল আছে কি নাই, ক্যাপসুলের উপরে বেস করে দুই ভাগে ভাগ করা যায়, একজনের ক্যাপসুল আছে, আরেকজনের ক্যাপসুল নাই। এবং এই এক্সাম্পলটা ইম্পর্টেন্ট, যার ক্যাপসুল আছে তাকে বলবো ক্যাপসুলেটেড, এবং যার ক্যাপসুল নেই তাকে বলবো আনক্যাপসুলেটেড। এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দেখেন এক্সাম্পলগুলো মনে রাখার ক্ষেত্রে সমস্ত কর্পাসলই ক্যাপসুলেটেড। দেখেন সমস্ত কর্পাসল যাদের আছে, সমস্ত কর্পাসলসে হচ্ছে ক্যাপসুলেটেড। এই ক্ষেত্রে মনে রাখার সুবিধাতে আপনার ক্যাপসুলেটেড, ক্যাপসুল লিখতে সি লাগে, কর্পাসলের সি লাগে, এটা দিয়ে মনে রাখবেন C4C, অর্থাৎ কর্পাসলগুলো ক্যাপসুলেটেড। একটা এক্সট্রা আছে, সেটা হচ্ছে নিউরোমাস্কুলার স্পিন্ডল। তাহলে নিউরোমাস্কুলার স্পিন্ডল সহ সমস্ত কর্পাসল হচ্ছে আপনার নিউরোমাস্কুলার স্পিন্ডল, এবং হচ্ছে সমস্ত কর্পাসল, এটা হচ্ছে ক্যাপসুলেটেড রিসেপ্টরের এক্সাম্পল, তার নিচে আছে কিউটিনিয়াস রিসেপ্টর, একটা ছক আপনারা দেখতে পাচ্ছেন, 1 থেকে 7টা এক্সাম্পল দেওয়া আছে, 1, 2, 3, 4, 5, 6 এবং 7। তার মধ্যে 2 এবং 6 পর্যন্ত আপনারা একটু আলাদা করে ফেলবেন, আপনারা, যেমন 1, 2, 3, 4, 5, 6 এবং 7। 1 নম্বরে আছে হচ্ছে আপনার ফ্রি নার্ভ এন্ডিং, এবং 7 নম্বরে নিউরোমাস্কুলার স্পিন্ডল। এরা সবাই হচ্ছে আপনার কিউটেনিয়াস, হ্যাঁ, সবাই হচ্ছে কিউটেনিয়াস রিসেপ্টর, সকলেই হচ্ছে কিউটেনিয়াস রিসেপ্টর। কিন্তু তার মধ্যে 2 থেকে 6 এই 5টা আবার মেকানো রিসেপ্টর। সো কখনো পরীক্ষায় যদি আসে
কিউটেনিয়াস মেকানোরিসেপ্টরের নাম বলেন, কিউটেনিয়াস কিন্তু মেকানোরিসেপ্টর তাহলে হবে 2, 3, 4, 5, 6। আমি নাম আকারে যদি বলি তাহলে হবে মার্কেল ডিস্ক, হেয়ার ফলিকল রিসেপ্টর, পেসিনিয়ান কর্পাসল, মেসনাস কর্পাসল এবং রোফিনাস কর্পাসল। অর্থাৎ 1 থেকে 7 সবাই হচ্ছে কিউটেনিয়াস রিসেপ্টর, কিন্তু 2 থেকে 6 গুলো আবার হচ্ছে এক্সট্রা করে মেকানোরিসেপ্টর। সো কিউটেনিয়াস মেকানোরিসেপ্টর এক্সাম্পল হচ্ছে একটা। শীট নাম্বার 13তে জিনিসটা আছে। এখন আমরা চলে যাব পেজ নাম্বার 18। আমাদের টপিক হবে নার্ভ ফাইবার। দেখুন একটু আগে যে আমরা নিউরনটা এখানে ড্র করেছিলাম, ঠিক এরকম একটা নিউরনের এই যে এক্সনটা বা তার প্রসেস যেগুলো আছে, এই প্রসেসগুলো ডেন্ড্রাইট এবং এক্সন যখনই আপনার একসঙ্গে অনেকগুলো এক্সন এক জায়গায় হবে তখন আমরা তাকে বলবো একটা নার্ভ। একটা ইনফরমেশন এখানে দিয়ে রাখি, কালেকশন অফ দ্য এক্সাম যখন ব্রেন এবং স্পাইনাল কর্ডের মধ্যে থাকবে তখন আমরা তাদেরকে বলি ট্র্যাক্ট, এবং সেম কালেকশন অফ দ্য নার্ভ ফাইবার যখন পেরিফেরিতে থাকবে অর্থাৎ সিএনএস এর বাহিরে থাকবে তখন তাদেরকে আমরা বলি নার্ভ। ঠিক সেম এরকম করে এই নার্ভ ফাইবারগুলোকে আমরা বেশ কয়েক ভাগে ভাগ করি। যেমন তার স্ট্রাকচারালি মাইলিনেশন আছে কি নাই তার উপরে বেস করে আমরা যেটা বলি যে মাইলিনেটেড নার্ভ ফাইবার, আনমাইলিনেটেড বা নন মাইলিনেটেড নার্ভ ফাইবার। তার ফাংশনটাকে এটা কি সেন্সরি নার্ভ নাকি আমাদের হচ্ছে আপনার মোটর নার্ভ, তার উপর একটা ক্লাসিফিকেশন আছে, কেমিক্যাল ক্লাসিফিকেশন আছে। পরীক্ষার জন্য আমাদের যেটি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে শীট নাম্বার 18 উপরের দিকে যে আমার ক্লাসিফিকেশনের ছকটা আছে সেখানে আপনি দেখবেন ফিজিওলজিক্যাল ক্লাসিফিকেশন বলে একটা কথা আছে। ফিজিওলজিক্যাল ক্লাসিফিকেশন একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। এই ফিজিওলজিক্যাল ক্লাসিফিকেশনে আমরা সাধারণত এই নার্ভ ফাইবারটা হতে পারে মোটর, হতে পারে সেন্সরি। যদি সে মোটর কাজ করে তাহলে সে হবে মোটর নার্ভ ফাইবার, এবং সেন্সেশন ক্যারি করলে হবে সেন্সরি নার্ভ ফাইবার। 2 প্রকার নার্ভ ফাইবারকে আমরা 4 ভাগে ভাগ করেছি। 4 ভাগে ক্লাসিফিকেশনটা হচ্ছে এরকম: আলফা, এ, বি এবং সি। আমরা মূলত এই 3টে ক্যাটাগরিতে ভাগ করে থাকি, এ, বি এবং সি। এ, বি এবং সি অর্থাৎ মোটর হোক বা সেন্সরি হোক, এই 2 প্রকার নার্ভ ফাইবারকে আমরা 3টা ভাগে ভাগ করি, বেসিক 3টা ভাগে: এ ফাইবার, বি ফাইবার, সি ফাইবার। এ ফাইবারের কিছু সাবডিভিশন আছে। এ ফাইবারের সাবডিভিশন হচ্ছে এ আলফা, এ বিটা, এ গামা, এ ডেল্টা। টোটাল জিনিসটাকে যদি আমি সিরিয়াল করে বলি তাহলে আমার নার্ভ ফাইবার হবে এ আলফা, এ বিটা, এ গামা, এ ডেল্টা, বি ফাইবার, সি ফাইবার। অর্থাৎ সেন্সরি এবং মোটর নার্ভ ফাইবারকে এইভাবে ক্লাসিফিকেশন করা যায়। সিরিয়ালটা খুব ইম্পর্টেন্ট, পড়ার সময় আপনি সিরিয়ালটা মাথায় রাখবেন: এ আলফা, এ বিটা, এ গামা, এ ডেল্টা, বি এবং সি। সিরিয়ালটা মনে রাখা আশা করি খুব বেশি কঠিন না, কারণ এটা সিরিয়াল করাই আছে। কেন আমরা এইভাবে মনে রাখতে বলছি? পরীক্ষাতে প্রশ্ন আসে যেভাবে, সেটা আনসার করার জন্য এই সিরিয়ালটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি মনে রাখবেন, উপর থেকে যত নিচের দিকে নামবেন আপনার নার্ভ ফাইবারের ডায়ামিটার তত কমতে থাকবে। অর্থাৎ উপরের ফাইবারের ডায়ামিটার সবচেয়ে বেশি, নিচের ফাইবারের ডায়ামিটার কম। সেম উপর থেকে যত নিচের দিকে নামবেন তত আপনার ভেলোসিটির পরিমাণও কমতে থাকবে। অর্থাৎ সবচাইতে বেশি ডায়ামিটার, সবচাইতে মোটা নার্ভ ফাইবার হচ্ছে আমার এ আলফা, সবচাইতে চিকন বা কম ডায়ামিটার হচ্ছে আমার সি ফাইবার। ওকে, ঠিক সিরিয়ালটা এইভাবে উপর থেকে নিচের দিকে আসবে। আবার আপনি দেখেন, সবচেয়ে ফাস্টেস্ট ভেলোসিটির নার্ভ ফাইবার হচ্ছে এ আলফা, সবচেয়ে স্লোয়েস্ট ভেলোসিটি হচ্ছে সি ফাইবার। তো এখান থেকেই পরীক্ষাতে প্রশ্ন আসে যে দুইজনের কম্পেয়ার দিয়ে দিল, হ্যাঁ, ভেলোসিটি অফ দ্য এ আলফা ফাইবার ইজ আ ফাস্টার দেন এ বিটা ফাইবার, ভেলোসিটি ইজ দ্য সি ফাইবার ইজ দ্য ফাস্টেস্ট ফাইবার। সো এরকম করে বিভিন্ন সময় বিভিন্ন কম্পারিজন করে লাইন চলে আসে। সো এই লাইনগুলো আনসার করার জন্য এই সিরিয়ালটা আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ। এখন আমরা যেটাতে যাব সেটি হচ্ছে, আপনি দেখেন যে সেন্সরি মোটর 2 প্রকার নার্ভ ফাইবারকে আমরা ভাগ করেছি এইভাবে। এখন আরেকটা ক্লাসিফিকেশন আছে, সেই ক্লাসিফিকেশনে আমরা শুধুমাত্র যেটা দেখতে পাচ্ছি সেন্সরি নার্ভ ফাইবারকে, শুধুমাত্র সেন্সরি নার্ভ ফাইবারের একটা ক্লাসিফিকেশন আছে এবং এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সেন্সরি নার্ভ ফাইবারকে আমরা 4 ভাগে ভাগ করা হয়েছে: এ 1, 2, 3 এবং 4। প্রত্যেকটার এক্সাম্পল আপনাকে পড়তে হবে,
সবচাইতে ইম্পর্টেন্ট যেটা পড়তে হবে, 1কে ভাগ করা হয় 1A এবং 1B, এই দুইটা সাব ক্যাটাগরিতে ভাগ করা হয়। 1A এবং 2 এর এক্সাম্পল হচ্ছে মাসেল স্পিন্ডেল, এর এক্সাম্পল হচ্ছে মাসেল স্পিন্ডেল, অর্থাৎ মাসেল স্পিন্ডেল নামে একটা বস্তু আছে, সেটা একটু পরে ডিটেলস পড়বো আমরা। সেই মাসেল স্পিন্ডেলের মধ্যে যে সেন্সরি অর্গানটা থাকে, সেন্সরি ফাইবারটা কাজ করে, সেটা হচ্ছে 1A ফাইবার এবং 2 টাইপ ফাইবার থাকে মাসেল স্পিন্ডেলে। আর গোলগি টেন্ডন নামে আমাদের আরও একটি আপনার সেন্সরি অর্গান আছে, রিসেপ্টর আছে, সেই সেন্সরি রিসেপ্টরটাতে যে ফাইবার কাজ করে সেটা হচ্ছে 1B ফাইবার। এই তিনটা এক্সাম্পল আপনাকে খুব ভালো করে মনে রাখতে হবে। নার্ভ ফাইবার থেকে পরীক্ষার জন্য আমাদের আরেকটি ইম্পর্টেন্ট অংশ হচ্ছে এই নার্ভ ফাইবার, যে ABC ফাইবারগুলো বলছি আমরা, এই ABC ফাইবারকে হাইপোক্সিয়াতে যদি আপনি রাখেন, সবার আগে কে নষ্ট হবে? প্রেসারে যদি রাখেন ABC তিনটে ফাইবারকে, সবার আগে কে নষ্ট হবে? এবং হাইপোক্সিয়া, প্রেসার এবং লোকাল অ্যানাস্থেসিয়া, এই তিনটা কন্ডিশনের মধ্যে ABC ফাইবারগুলা কে কার আগে নষ্ট হবে বা কে কতটা সহ্য করতে পারে, এই আনসারটা পরীক্ষাতে আসে। এই আনসার করার জন্য আপনাকে যেটা মনে রাখতে হবে, আপনি HPL হাইপোক্সিয়া প্রেসার লোকাল অ্যানাস্থেসিয়া লিখে পাশাপাশি লিখে ফেলবেন ব্যাক, BSc ব্যাক। অর্থাৎ হাইপোক্সিয়াতে সবচেয়ে ভুলনারেবল হচ্ছে B ফাইবার, প্রেসারে সবচেয়ে ভুলনারেবল হচ্ছে A ফাইবার, লোকাল অ্যানাস্থেসিয়াতে সবচেয়ে ভুলনারেবল হচ্ছে C ফাইবার। তাহলে আমরা যেটা দেখলাম যে লোকাল অ্যানাস্থেসিয়াতে সবচেয়ে C ফাইবার। এটি লেখার পরে আমরা সাধারণত যেটা আমরা অঙ্ক করার সময় বীজগণিতে পড়তাম, যে B কোথাও লেখা থাকলে আমরা লিখতাম BAC, A লেখা থাকলে কোথাও লিখতাম ABC, C লেখা থাকলে লিখতাম CBA। ওকে, C লেখা থাকলে লিখতাম CBA। তার মানে হচ্ছে দেখেন, হাইপোক্সিয়াতে সবচাইতে ভলনারেবল হচ্ছে B ফাইবার, লিস্ট ভলনারেবল হচ্ছে C ফাইবার। প্রেসারে সবচাইতে ভলনারেবল হচ্ছে A ফাইবার এবং সবচেয়ে কম ভলনারেবল হচ্ছে C ফাইবার। লোকাল অ্যানাস্থেসিয়াতে সবার আগে নষ্ট হবে C ফাইবার, তারপরে B ফাইবার, তারপরে A ফাইবার। এখানেও যদি কম্পারিজন করে আপনাকে কোনো লাইন দিয়ে দেয় পরীক্ষাতে, যেমন একটা লাইন যদি আমি বলতে পারি A ফাইবার ইজ দ্য মোস্ট ভলনারেবল টু প্রেশার দেন C ফাইবার, আনসার হবে ট্রু, কারণ আমরা দেখতে পাচ্ছি A ফাইবার ইজ দ্য মোস্ট ভলনারেবল টু প্রেশার দেন C ফাইবার। সো এরকম করে যে কোনো দুটা লাইনের মধ্যে কম্পারিজন করে আপনাকে পরীক্ষায় একটা স্টেম বা প্রশ্ন দিয়ে দিতে পারে। এই ছকটি আমাদের আছে হচ্ছে আমাদের 19 নাম্বার পেজে, আপনি দেখবেন 19 নাম্বার আমাদের শিটের 19 নাম্বার পেজে মাঝামাঝি করে একটা ছক করে জিনিসটা দেওয়া আছে। আমরা এখন চলে যাব নিউরো ট্রান্সমিটার, আমাদের পেজ নাম্বার হবে 22, পেজ নাম্বার 22তে আমরা যাব নিউরো ট্রান্সমিটার। পেজ নাম্বার হচ্ছে নিউরো ট্রান্সমিটার। ওকে, নিউরো ট্রান্সমিটার আমরা আসছি। নিউরো ট্রান্সমিটারের ক্ষেত্রে যেটা পড়া আপনাদের পরীক্ষার জন্য অবশ্যই পড়তে হবে সেটা হচ্ছে ইনফিনিটি স্টার, পেজ নাম্বার 22, উপরের দিকে আপনি দেখতে পাবেন এক্সাইটেটরি নিউরো ট্রান্সমিটার, ইনহিবিটরি নিউরো ট্রান্সমিটার এবং হচ্ছে আমাদের আপনি যেটা দেখতে পাবেন সেটি হচ্ছে বোথ এক্সাইটেটরি এবং ইনহিবিটরি দুটো একসাথে মিলে যেখানে কাজ করছে। এক্সাইটেটরি এক্সাম্পলগুলো দেওয়া আছে, ইনহিবিটরি এক্সাম্পল দেওয়া আছে, বোথ এক্সাইটেটরি এবং ইনহিবিটরি এক্সাম্পলগুলো দেওয়া আছে। আমি নামগুলো যদি আপনাকে বলি একবার, আপনি এখানে দেখবেন যে এক্সাইটেটরি ইপিনেফ্রিন, গ্লুটামেট, এসিটাইলকোলাইন, সাবস্টেন্স পি, তাই না? ইনহিবিটরির মধ্যে গাবা আছে, ডোপামিন, সেরোটোনিন, গ্লাইসিন, অ্যালানিন এবং টাউরিন আছে, এবং এক্সাইটেটরির মধ্যে আমাদের ঠিক এরকম 5টা নাম দেয়া আছে। বোথ এক্সাইটেটরি এবং ইনহিবিটরির মধ্যে 5-এর পর একটা 6 দিয়ে আপনি লিখে নেন গ্লাইসিন। গ্লাইসিন বোথ এক্সাইটেটরি এবং ইনহিবিটরি দুটো আমরা বলবো। 6 নম্বরে আপনি বোথ এক্সাইটেটরি ইনহিবিটরি যেখানে আছে 6 নাম্বার দিয়ে লিখে নেন গ্লাইসিন। গ্লাইসিন ইজ দ্য বোথ এক্সাইটেটরি এবং ইনহিবিটরি নিউরো ট্রান্সমিটার। ওকে, নিচে যে একটা বড় ছক আপনারা দেখতে পাচ্ছেন 22 নাম্বার পেজে, নিচের দিকে যে স্মল মলিকুল এবং র্যাপিডলি অ্যাক্টিং ট্রান্সমিটার কারা আছে এবং হচ্ছে স্লোলি অ্যাক্টিং। এখান থেকে মূলত প্রশ্ন হচ্ছে র্যাপিড অ্যাক্টিং কারা, স্লো অ্যাক্টিং কারা। হ্যাঁ, র্যাপিড অ্যাক্টিং নিউরো ট্রান্সমিটারের নাম এবং স্লো অ্যাক্টিং নিউরো ট্রান্সমিটারের নামগুলো আপনাদের জন্য ইম্পর্টেন্ট। একটা জিনিস পরীক্ষাতে যদি কখনো আসে তাহলে এটা মুখস্থ করা একটু কঠিন, আপনি একবার রিডিংটা আমি যেভাবে বলছি সেরকম করে পড়ে নেবেন। যেমন হচ্ছে এতক্ষণ যে নিউরো ট্রান্সমিটারের নামগুলো পড়ে এসছেন আপনারা, যেমন ইপিনেফ্রিন, গ্লুটামেট, এসিটাইলকোলিন, গাবা, গ্লাইসিন, সেরোটোনিন, এরা হচ্ছে আসলে বেসিক্যালি নিউরো ট্রান্সমিটার।
কিন্তু এটা ছাড়া আপনি যাদের নাম জানেন, যেমন মনে করেন আপনার অ্যাড্রেনোকর্টিকোট্রফিক হরমোন, থাইরয়েড হরমোন, তারপরে হচ্ছে আপনার আমরা যদি বলি ইনসুলিন, গ্রোথ হরমোন, এই টাইপের যে হরমোনগুলো আমাদের আছে, এদেরকে বেসিক্যালি আমরা হরমোন হিসাবে জানি, তাই না? এদেরকে বেসিক্যালি জানি হরমোন হিসাবে। সো এই টাইপের নাম যাদের থাকবে, যারা ট্রুলি আপনার নিউরোট্রান্সমিটার হিসেবে আমরা পড়িনি, তারা হচ্ছে স্লোলি অ্যাক্টিভ। আর যারা ট্রুলি হচ্ছে নিউরোট্রান্সমিটার, যেমন গাবা, ডোপামিন, সেরোটোনিন, গ্লাইসিন, এরা বেসিক্যালি হচ্ছে র্যাপিডলি অ্যাক্টিভ। দু একটা এক্সেপশন আছে, এই দু একটা এক্সেপশন আপনি পরে একবার মিলিয়ে নেবেন। এই হচ্ছে আমাদের এই ছকটা পড়ার নিয়ম। পেজ নাম্বার 23-তে যে নাইস টু নো দেওয়া আছে, প্রত্যেকটা বুলেট পয়েন্টে আন্ডারলাইন করা আছে। আন্ডারলাইন করা লাইনটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। পেজ নাম্বার 23 আপনি দেখেন, ফার্স্ট আপনার বুলেট পয়েন্ট হচ্ছে গ্লুটামিট ইজ দ্য মেইন এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার, গাবা ইজ দ্য মেজর ইনহিবিটরি। এরকম করে প্রত্যেকটা লাইন কিন্তু আমাদের একটু বোল্ড করে আন্ডারলাইন করা আছে। লাইনগুলো আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আমরা চলে যাব পেজ নাম্বার 24-এ। পেজ নাম্বার 24-এ আমরা যাব। পেজ নাম্বার 24-এ আপনি দেখেন, আমরা যেটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে সিন্যাপস। আচ্ছা, সিন্যাপসের ক্ষেত্রে আপনি দেখেন, আমরা একটা ছবি আঁকার চেষ্টা করি। এটা একটা সিন্যাপস যদি আমরা চিন্তা করি, এই মেমব্রেনটার নাম হচ্ছে প্রিসিনাপটিক মেমব্রেন, পোস্ট সিনাপটিক মেমব্রেন। মাঝখানে যে অংশটি থাকবে সেটি হচ্ছে সিনাপটিক ক্লেফট। প্রিসিনাপটিক মেমব্রেনের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে, প্রিসিনাপটিক মেমব্রেনের মধ্যে এখানে একটা ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল থাকে, ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল থাকে, এবং কিছু সিনাপটিক ভেসিকলস থাকে। এই সিনাপটিক ভেসিকলসগুলোর মধ্যে নিউরোট্রান্সমিটারগুলো স্টোর করা থাকে, নিউরোট্রান্সমিটারগুলো স্টোর করা থাকে। সিনাপটিক ক্লেফট একটা জায়গা যার মধ্যে নিউরোট্রান্সমিটারগুলো আপনার রিলিজ হয়। পোস্ট সিনাপটিক মেমব্রেনে কিছু রিসেপ্টর থাকে যাকে আমরা বলি পোস্ট সিনাপটিক রিসেপ্টর। এখন কোনো একটা সিনাপসের মধ্যে কোনো একটা সিগন্যাল যদি আসে, সেই সিগন্যালটার মাধ্যমে, সেই সিগন্যালটা যদি আপনার আসার পরে যে জিনিসটা হয় সেটা হচ্ছে ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেলটা অ্যাক্টিভেট হবে। সেখান থেকে প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের এন্ট্রি হবে। এই ক্যালসিয়ামটা আমার এই ক্যালসিয়ামটা যেটা করবে, প্রিসিনাপটিক মেমব্রেনে যে ভেসিকলসগুলো আছে সেই ভেসিকলসগুলোকে রাপচার করবে। প্রিসিনাপটিক মেমব্রেনে যে ভেসিকলস আছে এই ভেসিকলসগুলোকে রাপচার করবে। রাপচার করলে যেটা হবে সেটা হচ্ছে, এই ভেসিকলস থেকে নিউরোট্রান্সমিটারগুলো রিলিজ হবে। নিউরোট্রান্সমিটারগুলো আমার সিনাপটিক ক্লেফটের মধ্যে রিলিজ হবে। এই সিনাপটিক ক্লেফটে যে নিউরোট্রান্সমিটার রিলিজ হলো, ধরে নিলাম এটা অ্যাসিটাইলকোলাইন, এবং এই অ্যাসিটাইলকোলাইনকে নিয়ন্ত্রণ করার জন্য, তার পরিমাণ যাতে বেশি না হয়, তার একটা কাউন্টার মেকানিজম এখানে থাকে, অ্যাসিটাইলকোলাইন স্টারেস। এই অ্যাসিটাইলকোলাইন স্টারেসের কাজ হচ্ছে অ্যাসিটাইলকোলাইনকে নষ্ট করে দেওয়া, হ্যাঁ, অ্যাসিটাইলকোলাইনকে ডেস্ট্রয় করা। মূলত যে কাজটা হচ্ছে, যখন একটা সিনাপসের মধ্যে কোনো একটা সিগন্যাল আসবে, ক্যালসিয়াম ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেলটা ওপেন হবে, সেই ক্যালসিয়ামটা এসে ভেসিক্যালকে রাপচার করবে। ভেসিক্যাল রাপচার করার মাধ্যমে নিউরোট্রান্সমিটারগুলো ক্লেফটে এসে জমা হবে, এবং প্রয়োজন মতো সেই রিসেপ্টর অর্থাৎ অ্যাসিটাইলকোলাইন পোস্ট সিনাপটিক মেমব্রেনের রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করে ডিজায়ার্ড আপনার যে অ্যাকশনটা, আপনার যে কাঙ্ক্ষিত অ্যাকশন, ডিজায়ার্ড অ্যাকশন, সেটা আপনাকে প্রোভাইড করবে। মূলত এই মেকানিজমের মাধ্যমেই কিন্তু আমাদের সিনেপস কাজ করে এবং একটা সিগন্যাল ট্রান্সমিশন কাজ করে থাকে। এখানে কয়েকটা বিষয় খেয়াল রাখবেন আপনারা, যে আমি যদি কখনো প্রশ্ন করি বা পরীক্ষায় প্রশ্ন আসে, এই যে আমার নিউরোট্রান্সমিটারটা রিলিজ হলো অ্যাসিটাইলকোলাইন, সেটার ফেট কি? তাহলে ফেট অফ নিউরোট্রান্সমিটার, ফেট অফ নিউরোট্রান্সমিটার দেখেন আপনি, ফেট অফ নিউরোট্রান্সমিটার হচ্ছে, ফেট অফ নিউরোট্রান্সমিটার 1 নাম্বার, যে নিউরোট্রান্সমিটারটা আপনার রিলিজ হয়েছে সিনাপটিক ক্লেফটের মধ্যে, সেই নিউরোট্রান্সমিটারটা একটা এনজাইমেটিক ডিস্ট্রাকশন। আমরা আমাদের ছবিতে দেখতে পাচ্ছি যে অ্যাসিটাইলকোলাইন স্টারেস আমার অ্যাসিটাইলকোলাইনটাকে নষ্ট করে দিচ্ছে, অর্থাৎ এনজাইমেটিক একটা ডিস্ট্রাকশন তার হতে পারে, এনজাইমেটিক্যালি তার একটা ডিস্ট্রাকশন হতে পারে। 2 নাম্বার হচ্ছে, আপনি দেখেন 2 নাম্বার হচ্ছে, সেই নিউরোট্রান্সমিটারটা যেখান থেকে আসছে ঠিক সেখানে আবার রিআপটেক হতে পারে, সে আবার আগের জায়গায় চলে যাবে, রিআপটেক। 3 নাম্বার হচ্ছে, দেখেন রিআপটেক হতে পারে, সেটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে যে পোস্ট সিনাপটিক মেমব্রেনের সঙ্গে সে বাইন্ড করতে পারে, পোস্ট সিনাপটিক রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করে, পোস্ট সিনাপটিক রিসেপ্টরের সঙ্গে সে বাইন্ড করে ডিজায়ার্ড অ্যাকশন দিয়ে শেষ হয়ে যেতে পারে, অথবা সে প্রি সিনাপটিক মেমব্রেনের সঙ্গে বাইন্ড করতে পারে, প্রি সিনাপটিক মেমব্রেনের সাথেও সে বাইন্ড করতে পারে। 5 নাম্বার ফেট হচ্ছে, এই যে আমার রিসেপ্টরের সিনাপসটা যেখানে আছে তার চারপাশে যে আমার প্লাজমা আছে, ব্লাড আছে, লিম্ফ যদি থাকে, সেই চারপাশে সারাউন্ডিং যে ফ্লুইড আছে, সেই সারাউন্ডিং ফ্লুইডের মধ্যে সে ডিফিউজ হতে পারে,
ডিফিউশন হয়ে তার পরিমাণটা কমে যেতে পারে বা শেষ হয়ে যেতে পারে। সো এই 5টা হচ্ছে ফেট অফ নিউরোট্রান্সমিটার। আরেকবার ছবি দেখে যদি আপনারা পড়ার সুবিধার্থে মিলিয়ে নেন, আমার এই নিউরোট্রান্সমিটারটা এনজাইমেটিক ডিস্ট্রাকশন হতে পারে, সে রিআপটেক হতে পারে, সে প্রিসিনাপটিক মেমব্রেনের মধ্যে টাচ করে যেতে পারে, সে পোস্ট সিনাপটিক মেমব্রেনের সঙ্গে লাগতে পারে, এবং সে যেটা করতে পারে সারাউন্ডিং ফ্লুইডের মধ্যে ডিজলভ হয়ে যেতে পারবে। সো এই 5টা হচ্ছে ফেট অফ নিউরোট্রান্সমিটার, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। পেজ নাম্বার শিটের 24 নম্বরের উপরের দিকে দেখবেন বোল্ড করে লেখা আছে। ওকে, এবার আসেন, এখানে কয়েকটা ক্লিনিক্যাল কথা আছে, আমি একবারে বলে দিই। যেমন একটা ডিজিজের নাম আমরা শুনেছি, সেটা হচ্ছে আপনার মাইস্থেনিয়া গ্রেভিস। মাইস্থেনিয়া গ্রেভিস এটা একটা নিউরোমাস্কুলার ডিসঅর্ডার, এবং আরেকটা আছে ল্যাম্বার্ট-ইটন সিনড্রোম বা ল্যাম্বার্ট-ইটন মাইস্থেনিয়া বলে থাকি আমরা। মাইস্থেনিয়া গ্রেভিস, এমজি বা মাইস্থেনিয়া গ্রেভিস, এটার মেকানিজম হচ্ছে দেখেন, যখনই আপনার কোনো একটা সিগন্যাল আসলো, ক্যালসিয়াম চ্যানেল দিয়ে ক্যালসিয়াম রিলিজ হলো, আপনার এখান থেকে ভেসিকল রাপচার হয়ে নিউরোট্রান্সমিটার অ্যাসিটাইলকোলিন রিলিজ হলো, কিন্তু অটো ইমিউন ডিস্ট্রাকশনের কারণে, অটো অ্যান্টিবডি তৈরি হওয়ার কারণে দেখা গেল আপনার যে আমাদের যেটা হচ্ছে আপনার এই যে রিসেপ্টরগুলা, পোস্ট সিনাপটিক মেমব্রেনের যে রিসেপ্টরগুলা, সেই রিসেপ্টরগুলো অটো ইমিউন ডিস্ট্রাকশন হয়ে গেছে, কোনো রিসেপ্টর অবশিষ্ট নাই। এখন যে অ্যাসিটাইলকোলাইনগুলো আসছে, সেই অ্যাসিটাইলকোলাইনগুলো রিসেপ্টর না থাকার কারণে বাইন্ড করতে পারলো না, এবং আপনার যে ডিজায়ার্ড অ্যাকশন মাসেল কন্ট্রাকশন সেটা করতে পারলো না। এই মেকানিজম নিয়ে মূলত আমাদের যে ডিজিজটা হয় তার নাম হচ্ছে মাইস্থেনিয়া গ্রেভিস। অর্থাৎ কিছু অটো অ্যান্টিবডি তৈরি হবে আমাদের, এই অটো অ্যান্টিবডিগুলো পোস্ট সিনাপটিক মেমব্রেনের মধ্যে যে অ্যাসিটাইলকোলাইন, আমাদের যে অ্যাসিটাইলকোলাইন রিসেপ্টর আছে, সেই রিসেপ্টরটাকে ধ্বংস করে দিবে, এবং এই রিসেপ্টরটা ধ্বংস হয়ে যাওয়ার কারণে আমার যে মাসেলের যে কন্ট্রাকশনটা আমরা পেতাম, সে মাসেল কন্ট্রাকশনটা পাবো না, এবং আমার মাসেলটা উইক হয়ে যাবে। এই হচ্ছে আপনার প্যাথোফিজিওলজি অফ মাইস্থেনিয়া গ্রেভিস। অর্থাৎ এই মাইস্থেনিয়া গ্রেভিসের কিছু ক্লিনিক্যাল ফিচার্স আছে, এগুলো আপনারা হয়তো একটু জেনে রাখেন, যেখানে উইকনেস ডেভেলপ করে। উইকনেসটা কীরকম? সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন আপনার মাসেল পাওয়ার খুব ভালো থাকবে, কারণ তখন আপনার কিছু রিসেপ্টর অবশিষ্ট থাকে, কিন্তু কাজ করতে করতে আপনি দেখবেন একটা সময় আপনার যে রিসেপ্টরগুলো ছিল, সেই রিসেপ্টরগুলো সব শেষ হয়ে গিয়েছে। যখনই রিসেপ্টরটা শেষ হয়ে যাবে, তখনই আপনার মাসেল আর কন্ট্রাকশন করতে পারবে না, আপনি ধীরে ধীরে উইক হয়ে যাবেন। এখানে একটা টেস্ট করা হয় ডিফারেন্সিয়েট করার জন্য, অনেকগুলো ব্লাডেরও টেস্ট আছে, যেমন অ্যাসিটাইলকোলিন অ্যান্টিবডি, সেটা টাইটার দেখা হয়। মোস্ট ইম্পর্টেন্টলি পরীক্ষার জন্য আপনাদের এটা জানা দরকার, একটা টেস্ট এখানে করা হয় রিপিটেটিভ নার্ভ স্টিমুলেশন। অর্থাৎ একটা নার্ভটাকে বারবার করে একটা ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে এটাকে স্টিমুলেট করা হয়। একটু খেয়াল করে দেখান তো, রিপিটেটিভ নার্ভ স্টিমুলেশন মধ্যে খুব অল্প সময়ের মধ্যে মাল্টিপল স্টিমুলেশন দেওয়া হয়, সেটাকে বলা হয় রিপিটেটিভ নার্ভ স্টিমুলেশন। ফার্স্ট স্টিমুলেশন যখন দিবেন, কিছু ক্যালসিয়াম আপনার রিলিজ হবে, অ্যাসিটাইলকোলাইন রিলিজ করাবে, তখনও আপনার রিসেপ্টর কিছু কিন্তু আছে, আপনি একটা মাসেল অ্যাকশন পেলেন, আবার স্টিমুলেশন, আবার কিছু পেলেন, আবার স্টিমুলেশন, আবার কিছু পেলেন। ধীরে ধীরে যখন স্টিমুলেশনটা বাড়াতে থাকবেন, একটা সময় দেখবেন আপনার প্রত্যেক মাসেল কন্ট্রাকশন করতে গিয়ে আপনার বেশ কিছু রিসেপ্টর শেষ হয়ে গেছে, আপনার বেশ অনেকখানি রিসেপ্টর শেষ হয়ে যাবে। যখনই আপনার রিসেপ্টর শেষ হয়ে যাবে, সাবসিকুয়েন্ট যে স্টিমুলেশন আপনি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ পর্যন্ত স্টিমুলেশন পেলেন, 5, 6, 7, 8 পরের স্টিমুলেশনগুলোতে আপনি এসে দেখবেন আপনি এখানে আর কোনো মাসেল কন্ট্রাকশন পাচ্ছেন না। এই জিনিসটাকে বলা হয় রিপিটেটিভ নার্ভ স্টিমুলেশনের ডিক্রিমেন্টাল রেসপন্স মিনস কি দেখেন, যে ইনিশিয়ালি আপনার যে রেসপন্সটা ছিল, ধীরে ধীরে আপনার রেসপন্সটা অনেক বেশি কমে আসছে, ডিক্রিমেন্টাল। সো মাইস্থেনিয়া গ্রেভিসের ক্ষেত্রে আমরা আরএনএস যদি করি, আরএনএস রিপিটেটিভ নার্ভ স্টিমুলেশন টেস্টে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ডিক্রিমেন্টাল রেসপন্স। তাহলে রিপিটেটিভ নার্ভ স্টিমুলেশন ইন কেস অফ মাইস্থেনিয়া গ্রেভিস, ডিক্রিমেন্টাল রেসপন্স। আরেকটা প্যাথোলজি আমাদের আছে, সেটা হচ্ছে ল্যাম্বার্ট-ইটন মাইস্থেনিয়া। এখানে কি হয়, এখানে অটোইমিউন ডিস্ট্রাকশন হয় হচ্ছে ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল, অর্থাৎ এই ক্যালসিয়াম চ্যানেলগুলো অ্যাবলিশ হয়ে যায়, ক্যালসিয়াম চ্যানেলগুলো থাকে না। ক্যালসিয়াম চ্যানেলগুলো না থাকার কারণে কি হচ্ছে দেখেন, আমাদের যখনই আপনার কোনো স্টিমুলেশন আসলো, তখনই ক্যালসিয়াম চ্যানেল যদি না থাকে, তাহলে আমার ভেসিকলসগুলো রাপচার হবে না।
ভেসিকলসগুলো রাপচার না হলে আপনার এখানে অ্যাসিটাইলকোলাইন রিলিজ হবে না, আপনি এখানে কোনো অ্যাকশন পাবেন না। তাহলে বেসিক্যালি ল্যাম্বার্টিটন মাইস্থেনিয়ার ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে আপনার ডিস্ট্রাকশন হবে ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল। তাহলে এখানে আমার নষ্ট হচ্ছে কি, এটার প্যাথোফিজিওলজি হচ্ছে এখানে ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেলটা ডিস্ট্রাকশন হচ্ছে, থাকবে না। কি হয় এখন আমি যদি আরএনএস করি, আপনি দেখেন আমি ফার্স্ট একটা স্টিমুলেশন দিলাম, এখানে ক্যালসিয়াম চ্যানেল নেয়, সেকেন্ড থার্ড ফোর্থ দিলে দেখা যাচ্ছে ধীরে ধীরে কিছু কিছু ক্যালসিয়াম চ্যানেল এখানে অ্যাপিয়ার করবে। কারণ আমরা জানি যখনই আপনি কোনো মুভমেন্ট করবেন, যখনই আপনার অ্যাক্টিভিটি বাড়বে, তত ক্যালসিয়ামের মোবিলাইজেশন কিন্তু বাড়ে। সো ফার্স্ট আরএনএস আপনার কোনো ক্যালসিয়াম চ্যানেল নেই, সেকেন্ড থার্ড ফোর্থ ধীরে ধীরে দেখা গেল যে যত আপনি স্টিমুলেশন দিবেন তত ক্যালসিয়াম চ্যানেলের পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকবে, ভেসিকলের উপরে কাজ করবে, রাপচার করবে। আপনার রিসেপ্টর তো এটাতে ঠিকই আছে, আপনি ডিজায়ার্ড অ্যাকশন পাবেন। সো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আরএনএস যদি আপনি করেন, এখানে আরএনএস যদি আপনি করেন, ফার্স্ট রেসপন্সে ফার্স্ট স্টিমুলেশনে আপনি যেটা দেখতে পাবেন যে কোনো আপনার রেসপন্স নাই, মাসেল কন্ট্রাকশন করছে না। সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সিক্স এরকম করে যত আপনি রেসপন্সটা স্টিমুলেশনটা বাড়াতে থাকবেন, ধীরে ধীরে আপনার দেখবেন যে যে মাসেলটা এতক্ষণ কন্ট্রাকশন করছিল না সেটা কন্ট্রাকশন করা শুরু করবে। তার মানে কি? তার মানে হচ্ছে এই আরএনএসটাকে আমরা বলছি ইনক্রিমেন্টাল রেসপন্স আমরা বলছি। সো এই যে মাইস্থেনিয়া গ্রেভিস এবং ল্যাম্বার্ডিটন মাইস্থেনিয়া বা ল্যাম্বার্ডিটন সিনড্রোমের ক্ষেত্রে আরএনএস এর পার্থক্য হচ্ছে এইটাতে আরএনএস হচ্ছে ডিক্রিমেন্টাল এবং এটাতে আরএনএস হচ্ছে ইনক্রিমেন্টাল রেসপন্স। নাইস টু নো হিসাবে একটা জিনিস বলে রাখি, ল্যাম্বার্ডিটন মাইস্থেনিয়া যখনই আপনি পড়বেন এটার সঙ্গে ডেফিনেটলি কোনো একটা মেলিগনেন্সির অ্যাসোসিয়েশন থাকে। এই পেশেন্টের ল্যাম্বার্ডিটন মাইস্থেনিয়া যদি কনফার্ম করেন, এই পেশেন্টের আপনি অবশ্যই একটা মেলিগনেন্সি পাবেন। পেশেন্টের মেলিগনেন্সি সার্চ করতে হবে, হ্যাঁ, এটা সাধারণত মেলিগনেন্সির সঙ্গে অ্যাসোসিয়েট থাকে এবং এটার ক্ষেত্রে কিছু অটোনমিক অ্যাবনর্মালিটি পেশেন্টের থাকতে পারে। এই হচ্ছে টোটাল আমাদের সিনাপস নিয়ে কিছু ক্লিনিক্যাল কথা সহ আমাদের আজকের অংশ। সিনাপস নিয়ে আরও কিছু কথা আছে, যে এই যে সিনাপটিক ট্রান্সমিশনটা আমাদের হচ্ছে, এই সিনাপটিক ট্রান্সমিশনটা কিছু ফ্যাক্টরের উপর নির্ভর করে। কিছু ফ্যাক্টরের কারণে ট্রান্সমিশনটা বাড়ে, কিছু ফ্যাক্টরের কারণে ট্রান্সমিশনটা কমে। এটা আমাদের শীটের মধ্যে আপনি দেখবেন, শীটের 27 নম্বর পেজে নিচের দিকে দেওয়া আছে। অ্যাসিডোসিস এবং অ্যালকালোসিস কোনটা কী করে, হাইপোক্সিয়াতে কী হয়, হাইপোক্যালসিমিয়াতে কী হয়, বিভিন্ন ড্রাগের মধ্যে কী হয়, হ্যাঁ, এই জিনিসগুলো মাথায় রাখবেন। এখন দেখেন আপনাদের ছোট করে যদি একটা প্রশ্ন করা হয়, আচ্ছা সেটাতে পরে আসছি আমরা। এখন আমরা চলে যাব ফ্যাক্টর, 27 নম্বর ফ্যাক্টর যেটা নিয়ে কথা বলছিলাম, সেখানে একটু লিখে রাখবেন আপনারা, যেমন ক্যাফেইন, থিওফাইলিন, থিওব্রোমিন এবং স্ট্রাইসিন। এই কয়টা জিনিস, ক্যাফেইন, থিওফাইলিন, থিওব্রোমিন এবং স্ট্রাইসিন, এই চারটা জিনিস আপনার সিনাপটিক ট্রান্সমিশনটাকে বাড়িয়ে দেয়। দে আর ইনক্রিজ দ্য সিনাপটিক ট্রান্সমিশন। এরা সবাই সিনাপটিক ট্রান্সমিশনটাকে বাড়িয়ে দেয়, ইনক্রিজ করে। ফ্যাক্টরসের মধ্যে এই জিনিসটা মাথায় রাখবেন আপনারা। ওকে, ঠিক আছে। এখন একটা জিনিস নিয়ে আমরা আলোচনা করে দেখেন, এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যেমন কিছু টার্ম আপনাদেরকে বলে দিই। টার্মগুলো শুনেছি আমরা, অ্যাকশন পটেনশিয়াল আশা করি শুনেছি। ডিপোলারাইজেশন বলতে কি বুঝি, ডিপোলারাইজেশন, হাইপার পোলারাইজেশন, হ্যাঁ, তারপরে হচ্ছে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল, পজিটিভিটি, তারপরে নেগেটিভিটি, রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল। এই শব্দগুলোর সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। এখন আমরা দেখতে যাব মূলত শব্দগুলোর সাথে আসলে ইন্টার রিলেশনটা কি, কিভাবে কোন শব্দটা কখন আমরা ইউজ করছি বা কোন ঘটনার ব্যাখ্যাটা আসলে কি। যেমন এটা একটা নার্ভ সেল আমরা মনে করি, এই নার্ভ সেলের মধ্যে আমরা জানি প্রত্যেকটা সেলের ভিতরে চার্জ ইউজুয়ালি অল টাইম মাইনাস থাকে, কারণ সেলুলার এনভায়রনমেন্ট এমনভাবে তৈরি করা ভিতরে নেগেটিভ আয়নের আধিক্য থাকে এবং যার কারণে তাদের ভিতরে অল টাইম একটা নেগেটিভিটি বিরাজ করে। এই কারণে আমরা বলে থাকি রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল অলমোস্ট অলওয়েজ নেগেটিভ থাকে। নার্ভ ফাইবারের ক্ষেত্রে সেটা সাধারণত ভ্যারি করে অ্যাভারেজ একটা নিয়ে -65 মিলিভোল্টের মতো থাকে। আচ্ছা, এটা হচ্ছে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল, অর্থাৎ এই অবস্থায় নিউরনের কোনো এক্সাইটমেন্ট সাধারণত থাকে না। এখন আপনার এখানকার সিনাপসে যে একটা
সিগন্যাল আসলো, আমরা ধরে নিলাম সেটা কোনো এক্সাইটেটরি সিগন্যাল আসলো। এই এক্সাইটেটরি সিগন্যাল আসার কারণে দেখা গেল এখানে ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেলটা ওপেন হয়ে যাবে, একটা ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল ওপেন হয়ে যাবে। এবং এই ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেলটা যেটা করবে, সে অ্যাক্টিভেট হওয়ার মাধ্যমে হিউজ অ্যামাউন্ট অফ সোডিয়াম চ্যানেল ওপেন করে দিবে, প্রচুর পরিমাণে সোডিয়ামকে সে ওপেন করবে। এবং এই সোডিয়াম চ্যানেল ওপেন করার কারণে সেলের ভিতরে প্রচুর পরিমাণে সোডিয়াম প্রবেশ করবে, অর্থাৎ ইনফ্লাক্স অফ সোডিয়াম, ইনফ্লাক্স অফ সোডিয়াম। হ্যাঁ, প্রত্যেকটা সোডিয়াম ভিতরে প্রবেশ করার জন্য ভিতরে যে এক্সিস্টিং নেগেটিভিটিগুলো সবগুলো ধীরে ধীরে প্লাসে পরিণত হয়ে গেল, রাইট? সবগুলোর ভিতরে প্লাসে পরিণত হয়ে গেল। এবং আমার যে রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালটা মাইনাস ছিল সেটা অলমোস্ট অনেক সময় +10 থেকে +20 পর্যন্ত চলে যায়, দ্যাট মানে গোস আপ, এবং পজিটিভ আয়নে চলে গেল, পজিটিভিটি ডেভেলপ করলো, আমার সেলটা অ্যাক্টিভেট হলো এবং সেলটা ডিপোলারাইজ হলো, অ্যাকশন পটেনশিয়ালটা ডেভেলপ করলো। তাহলে এই ঘটনাকে আমরা বলছি, এটাকেই আমরা বলছি পজিটিভিটি, এটাকেই আমরা বলছি অ্যাকশন পটেনশিয়াল, এটাই হচ্ছে ডিপোলারাইজেশন, এবং সবচেয়ে সুন্দর নাম হচ্ছে ইপিএসপি, ইপিএসপি এক্সাইটেটরি পোস্ট সিনাপটিক পটেনশিয়াল, ইপিএসপি এক্সাইটেটরি পোস্ট সিনাপটিক পটেনশিয়াল, এটাই আমাদের হচ্ছে এখানকার মূল শব্দ, ইপিএসপি। ওকে, এটাই হচ্ছে আমাদের এখানকার মূল শব্দ ইপিএসপি। তাহলে ইপিএসপিতে কি কি হচ্ছে আমরা দেখি। ইপিএসপিতে প্রথমে যে সিগন্যালটা আসলো, সেই সিগন্যালটার মাধ্যমে আমাদের ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল ওপেন হলো, সেই ক্যালসিয়ামের কারণে পজিটিভিটি ডেভেলপ করলো, সেই ক্যালসিয়ামটা সোডিয়াম চ্যানেলকে ওপেন করালো, এবং এই সোডিয়ামগুলো সেলের ভিতরে প্রবেশ করে আমার নেগেটিভ এনভায়রনমেন্টটাকে পজিটিভ করলো, সেই পজিটিভের মাধ্যমে আমার সেলটা অ্যাক্টিভেট হলো, ডিপোলারাইজ হলো, এবং এই ঘটনাকে আমরা বলছি ইপিএসপি। তাহলে এই ইপিএসপির মধ্যে যদি কখনো প্রশ্ন আসে ইপিএসপিতে কোন কোন চ্যানেল কাজ করে, ক্যালসিয়াম চ্যানেল এবং সোডিয়াম চ্যানেল। ওকে, এখন আমরা অন্য একটা ঘটনাতে টার্ন করি। এই সেলটাই ঠিক আগের অবস্থায় নিয়ে যাই আমরা, এই সেলটাকে যদি আমরা এখন আবার আগের অবস্থাতে নিয়ে যাই, আপনি দেখতে পাবেন যে এই সেলের ভিতরে মাইনাস পরিবেশ আছে ঠিক আগের মতোই, তার রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল ধরেন -65 মিলিভোল্ট। এখন এমন কোনো সিগন্যাল আসলো যে সিগন্যালটা ইনহিবিটরি, যে সিগন্যালটা ইনহিবিটরি, ইনহিবিটরি কোনো সিগন্যাল আসলে এখানে বেসিক্যালি দুইটা চ্যানেল কাজ করবে, সেটা হচ্ছে ক্লোরাইড চ্যানেল এবং পটাশিয়াম চ্যানেল। আমরা আমাদের কমন সেন্স থেকে বা প্রিভিয়াসলি একটু আগে যে জিনিসটা পড়ে আসছি সেটার উপরে বেস করে আমরা বলতেই পারি যে দেখেন, এই সেলটাকে যদি আপনি আরো ইনঅ্যাক্টিভেট করতে চান আপনাকে কি করতে হবে, তাহলে সেলের ভিতরকার পরিবেশটা যে মাইনাস আছে সেটাকে আরো মাইনাস করে দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে পটাশিয়াম চ্যানেল এবং ক্লোরাইড চ্যানেল দিয়ে কিভাবে মাইনাস করবেন, সেটা আনসার যদি মনে মনে আপনারা রেডি করে ফেলেন তাহলে আনসারটা হবে এরকম যে আমি সেলের ভিতর থেকে প্রচুর পরিমাণে পটাশিয়ামকে বের করে নিব। তাহলে পটাশিয়াম ইফ্লাক্স করে দিলেন আপনি, এবং ক্লোরাইডকে আমি সেলের ভিতরে ঢুকিয়ে দিলাম, ক্লোরাইডের ইনফ্লাক্স হলো, তাহলে সেলের এক্সিস্টিং নেগেটিভটা আরো বেড়ে যাবে। ওকে, তাহলে এই ঘটনাটাকে আমরা বলছি নেগেটিভিটি, এবং এই ঘটনার নাম হচ্ছে হাইপার পোলারাইজেশন, এবং এই ঘটনাটাকে আমরা বলছি আইপিএসপি, ইনহিবিটরি পোস্ট সিনাপটিক পটেনশিয়াল। তাহলে আইপিএসপির মধ্যে কি কি আমার চ্যানেল লাগছে, আমার পটাশিয়াম লাগছে, আমার ক্লোরাইড লাগছে, আমার পটাশিয়াম লাগতেছে এবং ক্লোরাইড। কি হয়, পটাশিয়াম ইফ্লাক্স হয়, ক্লোরাইড ইনফ্লাক্স হয়, সেল কি হবে আরো বেশি ইনঅ্যাক্টিভ হবে, এখানে মূলত নেগেটিভিটি কাজ করে, এখানে যেটা কাজ করে সেটা হবে হাইপার পোলারাইজেশন। এখন প্রশ্ন হচ্ছে যে আমি যদি ইপিএসপিতে আবার যাই, আপনাকে ইপিএসপিতে যদি আবার যাই আমি ফেরত, তাহলে ইপিএসপির ছবিটা ছিল আমাদের এরকম, নেগেটিভ ছিল, ক্যালসিয়াম চ্যানেল ছিল, সোডিয়াম চ্যানেল ছিল অনেকগুলা, সোডিয়াম ঢোকার মাধ্যমে ভিতরে প্লাস সেলে পরিণত হয়েছিল এগুলো আমাদের সব, রাইট? কোনো কারণে ক্যালসিয়ামের পরিমাণ যদি কমে যায় আমাকে বলতে হবে ক্যালসিয়াম চ্যানেলের পরিমাণ বেড়ে গেলে ইপিএসপি বা এক্সাইটেশন বাড়বে নাকি কমবে। ক্যালসিয়ামের পরিমাণ কমে গেল অর্থাৎ হাইপোক্যালসিমিয়া যদি হয়, হাইপোক্যালসিমিয়াতে এই সিনাপটিক ট্রান্সমিশনটা বেড়ে যাবে, সিনাপটিক ট্রান্সমিশনটা
বেড়ে যাবে। সাময়িকভাবে আপনার কাছে মনে হতে পারে ক্যালসিয়াম চ্যানেল, ক্যালসিয়াম কমে যাওয়ার কারণে আয়রন ক্যালসিয়াম কমে যাবে, ক্যালসিয়ামের আপনার চ্যানেলের প্রবলেম যদি হয় সেক্ষেত্রে তো আমার প্লাসের পরিমাণ কমার কথা, প্লাসের পরিমাণ কমে গেলে তো আমার ইপিএসপির পরিমাণ কম হওয়ার কথা। বেসিক্যালি কনসেপশনটা সেরকম না। কনসেপশনটা হচ্ছে ক্যালসিয়াম এখানে আসলে মূলত একটা গেট হিসেবে কাজ করে, বা বাংলায় যদি আমি বলি সে দারোয়ান হিসেবে কাজ করে। এই ক্যালসিয়ামটাই ডিসাইড করে কি পরিমাণ সোডিয়াম আমার সেলের ভিতরে প্রবেশ করবে, সেই জিনিসটাকে গার্ড করে থাকে। যখনই আপনার ক্যালসিয়ামটা থাকবে না, যখনই ক্যালসিয়ামটা আমার থাকবে না, তখন যেটা হয় যে হিউজ অ্যামাউন্ট অর্থাৎ সোডিয়ামের যে এন্ট্রিটা এটা নিয়ন্ত্রণ করা যায় না। তখন ইন দ্য অ্যাবসেন্স অফ ক্যালসিয়াম হিউজ অ্যামাউন্ট অফ সোডিয়াম এন্ট্রি করে, আমার যতখানি প্রয়োজন ছিল তার থেকে অনেক বেশি পরিমাণে সোডিয়ামের এন্ট্রি হয়, কারণ এই সোডিয়ামের এন্ট্রিটাকে নিয়ন্ত্রণ করতো ক্যালসিয়াম। এখন সেটি এন্ট্রিটা নিয়ন্ত্রণ করে না যাওয়ার কারণে হিউজ অ্যামাউন্ট অফ সোডিয়াম সেলের ভিতরে প্রবেশ করে ফেলে এবং আমার সেলের এক্সাইটেশনটা অনেক বেশি বেড়ে যায়, যাকে আমরা বলে থাকি সাধারণত হাইপো ক্যালসেমিক টিটানি। সো একটা জিনিস মাথায় রাখবেন, ক্যালসিয়ামের পরিমাণ কমে গেলে ইপিএসপির পরিমাণ কিন্তু বেড়ে যাবে। এই হচ্ছে আমাদের টোটাল, আমার পেজ নাম্বার 26, 27, 28 এবং 29 স্টার্ট করে 4টা পেজ। সিনাপসের ফ্যাক্টর কী কী আছে, ইপিএসপি কি, আইপিএসপি কি, কোনটা কিভাবে কাজ করে, ইপিএসপিতে কোন চ্যানেল কাজ করে, সব কিছু জিনিস আমরা এখানে কভার করার চেষ্টা করেছি। ওকে, এখন আমরা যাব হচ্ছে আপনার এখন আমরা যাব পেজ নাম্বার 30-তে। পেজ নাম্বার 30 সিএসএফ এর এই জায়গাটা একটু ইম্পর্ট্যান্ট, এটা আপনারা বাসায় নিজেরাই ভালো করে পড়ে নেবেন, এটা নিয়ে আমি খুব বেশি কথা বলছি না। যেমন ফরমেশন অফ সিএসএফ কীভাবে তৈরি হয়, হ্যাঁ, অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে কীভাবে তৈরি হয়, আপনার হচ্ছে কম্বাইন প্রসেস, হ্যাঁ, ডিফিউশনের মাধ্যমে তৈরি হয়, পিনোসাইটোসিসের মাধ্যমে কীভাবে তৈরি হচ্ছে, ফরমেশনটা পড়তে হবে। রেট অফ প্রোডাকশনটা দেখে নেবেন, সিএসএফ প্রেশার কত, বড়দের কত, বাচ্চাদের কত, হ্যাঁ, এজ ডিফারেন্স হিসাবে দেওয়া আছে, সিটিং, লাইং, স্ট্যান্ডিং, তিনটার আবার আলাদা কন্ডিশনস আছে। আমরা ফাংশন অফ সিএসএফ দেখব, সার্কুলেশন অফ সিএসএফ দেখব। লাম্বার পাংচার আসেন পেজ নাম্বার 31, ইন্ডিকেশনটা আমাদের এখানে ছক করে দেওয়া আছে, এটা পড়তে হবে। ইনফিনিটি স্টার কন্ট্রা ইন্ডিকেশন পড়তে হবে আমাদের এখান থেকে, এবং কমপ্লিকেশনসটা লাম্বার পাংচার করলে কী কী কমপ্লিকেশনস হয়। 33 নাম্বার পেজে আপনি দেখবেন যে পোস্ট লাম্বার পাংচার একটা হেডেক হয়, কমন ফেনোমেনা আমাদের ওয়ার্ডের মধ্যে, এবং এটা কি করলে এই জিনিসটা হবে না, এবং এই যে আপনার পোস্ট লাম্বার পাংচার হেডেক প্রিভেন্ট করার জন্য কি কি প্রিকশন বা মেজার আমরা নিতে পারি সেগুলো দেওয়া আছে, আপনি একবার রিডিং করে নেবেন, পরীক্ষায় আসতে পারে। এখন পেজ নাম্বার 32-তে আমরা যাব, যে ইন্টারপ্রিটেশন অফ সিএসএফ। ইন্টারপ্রিটেশন অফ সিএসএফ অর্থাৎ আমরা জানি আমাদের বেশ কিছু অসুখ আছে, যেমন হচ্ছে আপনার মেনিনজাইটিস, সেটা ব্যাকটেরিয়াল হতে পারে, ভাইরাল হতে পারে, হ্যাঁ, টিউবারকুলার হতে পারে, সিফিলাইটিক হতে পারে। এই কয়েকটা ডিজিজের ক্ষেত্রে আমার ইন্টারপ্রিটেশনটা কি হবে আসলে, হ্যাঁ, ইন্টারপ্রিটেশনটা কি হবে। প্রথম কথা হচ্ছে নর্মালটা আমরা জানবো যে আমার এটা আসলে কালার কেমন, নর্মালি আরবিসি কতগুলো থাকে, খুব অল্প 0 to 4 নাও থাকতে পারে, ডব্লিউবিসি 0 to 4 থাকে, আমার প্রোটিন কেমন থাকে, মাইক্রোবায়োলজিক্যালি স্টেরাইল থাকে, কোনো অর্গানিজম সাধারণত আমাদের সিএসএফ অবভিয়াসলি থাকবেই না, হ্যাঁ, স্টেরাইল থাকবে, এবং অলিউক্লোনাল ব্যান্ড। এই হচ্ছে নর্মাল। আমাদের কনফিউশনের যে জায়গাটা, আমি শুধু সেটা নিয়ে কথা বলি, যেমন হচ্ছে আপনার দেখেন যে ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস, ভাইরাল মেনিনজাইটিস এবং হচ্ছে টিউবারকুলার মেনিনজাইটিস, এই কটা বিষয় আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস, ভাইরাল মেনিনজাইটিস এবং টিউবারকুলার মেনিনজাইটিস বা টিউবারকুলারের মধ্যে আপনার কি ফিচার্স আমরা পাবো। এই ক্ষেত্রে 3টে বিষয় নিয়ে আমাদের একটু কনফিউশন তৈরি হয়। একটা হচ্ছে সেল কাউন্ট কি হবে, এবং সেল কোনটা হবে, প্রোটিন কি হবে আমাদের, এবং গ্লুকোজের পরিমাণ কি হবে। ব্যাকটেরিয়াল, ভাইরাল, টিউবারকুলার, ব্যাকটেরিয়াল, ভাইরাল এবং টিউবারকুলার। আমরা জানি 3টার মধ্যে সেল কাউন্ট বাড়বে। ব্যাকটেরিয়ালে যে সেল কাউন্টটা বাড়বে, সেল কাউন্ট হবে পলিমর বা নিউট্রোফিল হবে, নাম্বারটা আমাদের পড়তে হবে এখানে, সাধারণত পলিমর বা নিউট্রোফিলটা এখানে বাড়ে, এবং এই সেল কাউন্টের ক্ষেত্রে নাম্বারটা খুব ইম্পর্টেন্ট আমাদের, হ্যাঁ, ওকে। সেল কাউন্ট ইম্পর্টেন্ট, সাধারণত 1000 থেকে 5000-এর মধ্যে এটা থাকে। ভাইরাল মেনিনজাইটিসের মধ্যে আমাদের সেল যেটা বাড়বে সেটা মূলত হবে লিম্ফোসাইট, এবং টিউবারকুলারের মধ্যে যেটা বাড়বে সেই সেলটা হবে মূলত লিম্ফোসাইট। হোয়াট অ্যাবাউট প্রোটিন?
ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসের ক্ষেত্রে প্রোটিনের পরিমাণটা আমাদের যা হবে সেটি হচ্ছে, দেখেন আমরা জানি ব্যাকটেরিয়া সেল ওয়াল প্রোটিন দিয়ে তৈরি, ব্যাকটেরিয়া সেল ওয়াল প্রোটিন দিয়ে তৈরি, এবং এই ব্যাকটেরিয়াটা কিন্তু যখনই আমাদের মেনিনজাইটিস হলো বা সিএনএসে আসলো, যখনই আমাদের সিএনএসে আসলো তখনই এটা সাধারণত ফাইট করছে পলিমর্ফ সাথে, বা আমাদের যে বডি ডিফেন্স মেকানিজম তার সঙ্গে ফাইট করছে নিউট্রোফিলের সঙ্গে। সো দেখা গেল যে আমার অনেকগুলো নিউট্রোফিলও ডেথ হলো, ব্যাকটেরিয়াও ডেথ হলো, এবং তাদের যে স্ট্রাকচারগুলো শেড আউট হয়ে আমার সিএসএফ এর মধ্যে কালেকশন হলো। তাহলে এই যে প্রোটিন, আমরা জানি নিউট্রোফিলের মধ্যে প্রোটিন থাকে, সেল বডিতে ব্যাকটেরিয়ার মধ্যেও থাকবে, তাহলে এদের যে স্ট্রাকচারটা সেটা এই প্রোটিনগুলো আমি সিএসএফ ড্র করলে সিএসএফ এর মধ্যে পাবো। সো এই ক্ষেত্রে নির্দ্বিধায় বলে দেওয়া যায় যে আমাদের ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসের ক্ষেত্রে প্রোটিনের পরিমাণ হিউজ অ্যামাউন্টে ইনক্রিজ করবে, হিউজ অ্যামাউন্টে ইনক্রিজ করবে, তাই না? হোয়াট অ্যাবাউট হচ্ছে ভাইরাস? ভাইরাসের ক্ষেত্রে আমরা যেটা জানি সেটা আপনি দেখেন, ভাইরাস আমরা জানি ভাইরাস একটা এসেলুলার, অর্থাৎ ভাইরাস কোনো সেল না, এবং ভাইরাস হচ্ছে একটা অ্যামিনো অ্যাসিড কোর সাধারণত, হ্যাঁ অ্যামিনো অ্যাসিড কোর, এবং ভাইরাসের কোনো মেটাবলিক পাথওয়ে নেই। এবং এই ভাইরাসটা যখন আপনার ডিস্ট্রাকশন হবে লিম্ফোসাইটের মাধ্যমে বা আমার বডি মেকানিজমের মাধ্যমে, ডিফেন্স মেকানিজমের মাধ্যমে, এই ভাইরাসটা হচ্ছে একটা আপনার নিউক্লিক অ্যাসিড কোর মাত্র। সো এর গায়ে তেমন একটা প্রোটিন নেই। সেল সাধারণত লিম্ফোসাইট আপনার ডিস্ট্রাকশন হওয়ার কারণে সিএসএফ এর মধ্যে সামান্য কিছু প্রোটিনের পরিমাণ বাড়তে পারে। সেই জন্য ইউজুয়ালি প্রোটিনের পরিমাণ ভাইরাসের ক্ষেত্রে নর্মাল থাকবে, বাড়লেও সামান্য পরিমাণে বাড়তে পারে। টিউবারকুলার মেনিনজাইটিস, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, সেটা একটা ব্যাকটেরিয়া, ঠিক সেম ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসের মতো এরও প্রোটিনের পরিমাণ বাড়বে। হোয়াট অ্যাবাউট গ্লুকোজ? আপনি দেখেন ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসের ক্ষেত্রে যেটা হয়েছিল, আমাদের ব্যাকটেরিয়া যখন মাল্টিপ্লিকেশন করে আপনার সিএনএস বা ব্রেনে ইনফেকশন করার মাধ্যমে, তখন সে 2টা থেকে 4টা, 1 লাখ, 2 লাখ, 3 লাখ এভাবে মাল্টিপ্লিকেশন করছে, এবং তার একটা মেটাবলিক পাথওয়ে আছে, এবং এই ব্যাকটেরিয়াটা তার মেটাবলিক পাথওয়েটাকে অ্যাক্টিভেট রাখার জন্য, নিউট্রিশনের জন্য সাধারণত আপনার সিএসএফ এর মধ্যে মেটাবলিক পাথওয়েটা অ্যাক্টিভেট রাখার জন্য আপনার সিএসএফ এর যে গ্লুকোজ সেটা সে ইউজ করে থাকে, এবং সেটা ইউজ করতে গিয়ে দেখা যায় আপনার গ্লুকোজের পরিমাণ কিন্তু নর্মালের চাইতে আপনি কম পাবেন। আমরা আগেই বলছি ভাইরাসের সেরকম কোনো মেটাবলিক পাথওয়ে নাই, যার কারণে সে গ্লুকোজ ইউটিলাইজেশন করে না, তার অ্যাক্টিভ কোনো নিউট্রিশনের প্রয়োজন পড়ে না, যার কারণে আমরা এটাও জানি যে সাধারণত যে কোনো ভাইরাল ডিজিজ বা ভাইরাসকে ট্রিট করে একটু কষ্টকর। সো তার ক্ষেত্রে গ্লুকোজের পরিমাণ আনচেঞ্জ থাকবে, সে গ্লুকোজের পরিমাণ কিছুই করবে না। ব্যাকটেরিয়া, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ব্যাকটেরিয়ার মতো সেম, তার ক্ষেত্রেও গ্লুকোজের পরিমাণ কমে যাবে। এখানে একটা জিনিস মাথায় রাখবেন, এই যে গ্লুকোজটা বলছি আমরা কমবে বা বাড়বে, এটা আসলে কি কমবে বাড়বে? একজন ডায়াবেটিক পেশেন্ট যার ব্লাড সুগার অনেক বেশি থাকে তার ক্ষেত্রে রেঞ্জটা কী হবে? একজন নন ডায়াবেটিক আপনার আমার মতো পেশেন্ট যারা নর্মাল গ্লুকোজ থাকে আমাদের, হ্যাঁ নর্মোগ্লাইসিমিক, তাদের ক্ষেত্রে আসলে এটা রেফারেন্সটা কী হবে? একটা জিনিস আমাদের সকলের মধ্যে যেটা আমরা কখনোই প্র্যাকটিস আসলে ওয়ার্ডে করি না, নর্মাল হচ্ছে যখনই আমি সিএসএফটা ড্র করব, যেই মুহূর্তে রিয়েল টাইম পেশেন্টের সিএসএফ আমি ড্র করছি তার আগে পেশেন্টের একটা র্যান্ডম ব্লাড সুগার, অর্থাৎ ওই মুহূর্তে তার ব্লাড সুগার কত সেটা আমাকে নিতে হবে। এই পেশেন্টের ওই সময়কার ব্লাড সুগার যত হবে, তারপরে ওই সিএসএফ টানার পরে আমি যেই আপনার ব্লাড গ্লুকোজ পাবো সেইটার পার্সেন্টেজ 50%, 70%, 30% যেটা আমরা বলে থাকি, এই গ্লুকোজটা হবে রিয়েল টাইম পেশেন্টের আরবিএস। কিন্তু আমরা ম্যাক্সিমাম সময় দেখা যায় যে পেশেন্টের সিএসএফ ড্র করি, কিন্তু ওই সময় আরবিএসটা ড্র করে লিখে রাখি না, ওই সময় একটা আরবিএস করে আমাদেরকে নোট রাখতে হবে এবং ওইটার সঙ্গে কম্পেয়ার করতে হবে। দিস ইজ অল অ্যাবাউট আওয়ার সিএসএফ ইন্টারপ্রিটেশন। এটা আমাদের সকল পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট ইনফিনিটি স্টার। পেজ নাম্বার 34-এ আমরা চলে যাব। পেজ নাম্বার 34 আমাদের আছে ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বা আইসিপি। ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বা আইসিপি বা ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার, হ্যাঁ আইসিপি বা ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার। ওকে, আইসিপি ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার একটা ডক্ট্রিন আছে, সেটা হচ্ছে মনরো-কেলি ডক্ট্রিন। সূত্রটা হচ্ছে এরকম, সূত্রটা হচ্ছে আমাদের ব্রেন একটা ক্যাভিটি, ক্লোজ স্যাক, এর মধ্যে 3টা জিনিস থাকে, স্কাল দিয়ে আবৃত, এর মধ্যে ব্লাড থাকে, সিএসএফ থাকে, ব্রেন ম্যাটার থাকে। সিএসএফ থাকে, ব্রেন থাকে,
এবং ব্রেন ম্যাটার যেটা আমরা বলছি এবং ব্লাড থাকবে। এই তিনটা জিনিস একটা প্রপোর্শনাল রেশিওতে ফিক্সড, এদের আয়তন বা ভলিউম ফিক্সড। কারণ আপনি দেখবেন আমাদের যে স্কালটা এখন আছে এটা কিন্তু সুচার, যে আমাদের সুচার লাইন সেটা ফিক্সড হয়ে গেছে এবং এটা এক্সপান্স করার কোনো সুযোগ নাই, এটা একটা হার্ড একটা জিনিস, তাই না? সো এখানে কোনো কারণে অ্যাবনর্মাল প্যাথোলজিক্যাল কন্ডিশনের কারণে কোনো একটার ব্রেন, ব্লাড বা সিএসএফ তিনটার মধ্যে আমাদের কোনো একটার পরিমাণ যদি বেড়ে যায়, তখন তাদের বাকি দুটার ভলিউমটা এমনভাবে পরিবর্তন হবে এটার ইনিশিয়াল ভলিউমটা যাতে ফিক্স থাকে, যাতে ফিক্স থাকে। অ্যাজ ফর এক্সাম্পল আমি যদি আয়তনটা ধরে নিই, তিনটা মিলে আমার তার আয়তন হচ্ছে 5 লিটার, তিনটা মিলে তার আয়তন যদি হয় 5 লিটার, 5 লিটারের মধ্যে যদি আপনি রেশিও করে দেন জাস্ট ব্রেন 3 লিটার, ব্লাড 1 লিটার, সিএসএফ 1 লিটার, জাস্ট এক্সাম্পল বলার জন্য, সেই ক্ষেত্রে কোনো কারণে আপনার সিএসএফ এর পরিমাণ যদি বা ব্রেনের পরিমাণ যদি 3 লিটার থেকে বেড়ে 4 লিটার হয়ে গেল, তাহলে বাকি দুইটা প্রপোর্শনাটলি কমে গিয়ে 0.5, যে আপনার কিছু ব্লাডও কমে যাবে, সিএসএফও কমে যাবে, কমে গিয়ে টোটাল আয়তন সে 5 লিটার রাখবে। তার মানে এর আয়তনটা 5-এর বেশি বাড়ার সুযোগ নাই। এটা একটা কম্পেনসেটরি মেকানিজম, এই ঘটনাটা ঘটে। বাট এই ঘটনা ঘটতে যদি সময় লাগে বা ঘটতে না পারে, তখনই ব্রেনের ভিতরে একটা বিশাল প্রেশার ফিল হয়, সেই প্রেশারটাকে আমরা বলছি আইসিপি বা রেস্ট আইসিপি, রেস্ট ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার। এটাই হচ্ছে আমাদের বিষয়। এবং রেস্ট ইন্ট্রাক্রেনিয়াল প্রেশারের কিছু ক্লিনিক্যাল ফিচার্স আছে পেজ নাম্বার 34-এ। ইনফিনিটি স্টার খুব ইম্পর্ট্যান্ট আমাদের সবার জন্য এটা। এবং এখানে আপনি দেখেন আমাদের সাধারণত যে ফিচার্সগুলো আছে, আমাদের হেডেক হবে, ভমিটিং হবে এবং আর্লি মর্নিং হেডেক হয়, হ্যাঁ, এবং এটা শুলে সাধারণত বাড়বে, প্যাপিলিডিমা থাকবে, ব্র্যাডিকার্ডিয়া, হাইপার টেনশন ব্র্যাডিকার্ডিয়া থাকে, এটা খুব ইম্পর্ট্যান্ট, হাইপার টেনশন এবং ব্র্যাডিকার্ডিয়া। এখানে আমরা ডিপ্লোপিয়া যেটা হবে সেটা 6 নার্ভ ইনভলভমেন্টের জন্য হবে, এবং আমাদের এখানে 4th নার্ভ, 5th, 7th নার্ভ ইনভলভ হতে পারে। তারপরে আপনার যে এখানে একটা প্রশ্ন সিঙ্গেল বেসড অনেক সময় আসে যে 6 নার্ভ ইনভলভমেন্ট, যে একটা সিনারিও দিয়ে দিল, সিনারিও দেখে আপনি বুঝে গেলেন যে এই সিনারিওটা হচ্ছে রেস্ট আইসিপির সিনারিও, হ্যাঁ, এবং কোন নার্ভটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটা আমরা জানি অনেকগুলো নার্ভ ইনভলভ হতে পারে, 3rd, 4th, 5th, 7th, 6th, এবং এই ক্ষেত্রে আপনার আনসার হবে 6th cranial nerve. 6th cranial nerve is the most vulnerable in rest ICP. কেন? কারণ হচ্ছে দুটা কারণ, 2 রিজন। নাম্বার 1 হচ্ছে 6 নার্ভের একটা লং কোর্স, 6 নার্ভের কোর্সটা অনেক লম্বা। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে এটা পেট্রাস পার্ট অফ টেম্পোরাল বোন, টেম্পোরাল বোনের যে পেট্রাস পার্ট আছে তার এগেনস্টে থাকে, অর্থাৎ একটা হার্ড স্ট্রাকচারের এগেনস্টে নার্ভটা থাকে, যার কারণে কোনো প্রেশার হয়, প্রেশারে এটা সবার আগে নষ্ট হওয়ার একটা ঝুঁকি থাকে। এই কয়েকটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। এটা হচ্ছে রেস্ট আইসিপির ক্ষেত্রে 6 নার্ভ মোস্ট ইনভলভ হওয়ার কারণ। এবার আপনি আসেন যে হোয়াট ইজ দ্য কুশিং রিফ্লেক্স বা হোয়াট ইজ কুশিং রিফ্লেক্স। কুশিং রিফ্লেক্সটা কি? আমি এখানে আগেই বলেছি আমাদের ব্রেন ম্যাটার, ব্লাড এবং সিএসএফ এটা একটা রেশিও করে থাকে এবং এদের আয়তনটা ফিক্সড। ধরে নিন আপনি কোনো কারণে একটা বিশাল আকারে ব্রেন টিউমার হলো, তাহলে ডেফিনেটলি আপনার ব্লাডের পরিমাণ আগে থেকে কি হবে? কমে যাবে। কেন? মনরো-কেলি ডকট্রিন, তার আয়তনটা ফিক্সড। মনরো-কেলি তার আয়তনটা ফিক্সড 5 লিটার। ব্রেন হঠাৎ করে টিউমার হয়ে গেল একটা 1 লিটার সাইজের, তাহলে তাকে ব্লাড এবং সিএসএফ মিলে 1 লিটারটা শেড আউট করতে হবে, কমিয়ে দিতে হবে। এখন আপনার ব্রেনে দেখা গেল যে ব্লাডের পরিমাণ আগে থেকে কমে গেছে, ডেফিনেটলি কমে যাবে। এবং এই কমে যাওয়ার কারণে ব্রেন কি হবে? এখন ব্রেন ডেফিনেটলি হাইপোক্সিয়াতে ভুগবে, ব্রেন হাইপোক্সিয়াতে চলে যাবে। হাইপোক্সিয়া, ব্রেন তো অত কিছু জানবে না, ব্রেন জানছে আমি আমার মেটাবলিক অ্যাক্টিভিটি ঠিকঠাক করতে পারছি না, আমি ব্লাড কম পাচ্ছি, আমি হাইপোক্সিয়াতে আছি। ব্রেন স্টিমুলেশন পাঠাবে, ব্রেন স্টিমুলেশন পাঠাবে হচ্ছে আপনার আমাদের ব্রেনের মধ্যে যেখানে ভ্যাসোমোটর সেন্টার আছে, ব্রেনের স্টিমুলেশনটা ভ্যাসোমোটর সেন্টারকে স্টিমুলেট করবে। ভ্যাসোমোটর সেন্টার স্টিমুলেট হওয়ার মাধ্যমে শরীরে যত সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আছে, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমে গিয়ে ব্লাড ভেসেলসকে কনস্ট্রিকশন করবে, ব্লাড ভেসেলকে কনস্ট্রিকশন করবে, এবং ব্লাড ভেসেল কনস্ট্রিকশন করার মাধ্যমে পেরিফেরালি আমাদের যেটা হবে ব্লাড প্রেশারের পরিমাণ বেড়ে যাবে, অর্থাৎ আমরা হাইপার টেনশন পাবো। ভ্যাসোমোটর সেন্টারকে স্টিমুলেট করবে, সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বাড়বে, ভ্যাসো কনস্ট্রিকশন হবে, সেখান থেকে আমরা হাই ব্লাড প্রেশার পাবো, অর্থাৎ রেস্ট ব্লাড প্রেশার, দ্যাট মিনস হাইপার টেনশন। এখন ভ্যাসোমোটর সেন্টার যেখানটাতে থাকে ঠিক তার পাশেই থাকে হচ্ছে আমাদের ভ্যাগাস
নার্ভের সেন্টার। এবং এই ভ্যাগাস নার্ভ যখন স্টিমুলেশন হবে, আমরা জানি হার্টের উপরে ভ্যাগাস নার্ভের আপনার কাজ হচ্ছে এটাতে প্যারাসিম্প্যাথেটিক কম্পোনেন্ট থাকে এবং ব্র্যাডিকার্ডিয়া করে, হার্ট রেট কমিয়ে দিবে, ব্র্যাডিকার্ডিয়া ডেভেলপ করবে। ওকে, আচ্ছা, তাহলে এখানে দেখেন যে একসাথে যখনই আমার এই ঘটনা অর্থাৎ হাইপোক্সিয়া থেকে রিকভার করার জন্য সে যখনই ভ্যাসোমোটর সেন্টারকে স্টিমুলেট করলো, সেখান থেকে ডেভেলপ করলো হাইপারটেনশন, এবং এই ভ্যাসোমোটর সেন্টারের পাশেই থাকে হচ্ছে আমাদের ভেগাল সেন্টার, সেটাও স্টিমুলেট হয়ে গেলো, ডেভেলপ করলো ব্র্যাডিকার্ডিয়া। তাহলে আমরা একসাথেই বলি রেস্ট আইসিপির ক্ষেত্রে ব্র্যাডিকার্ডিয়া, হাইপারটেনশন, এই যে একটা রিফ্লেক্স এখানে কাজ করলো, এটা হচ্ছে কুশিং